যখন চন্দ্রনাথ রথকে খুন করা হলো, আমাকে একটা ফোন আসলো আমার কাছে, ফোন করে বললো, "তুই এক্ষুনি বেরিয়ে যা, নাহলে মার্ডার হয়ে যাবি।" কি বলছো? আমি রাত্রেবেলা বউকে নিয়ে দিল্লি পালিয়ে যাই। তাহলে এবার বুঝতে পারছো শীর্ষস্থানীয় রাষ্ট্র মুখপাত্রের কি অকাত তৃণমূল কংগ্রেসে? চাকর বাকর আমরা। এই দলে দুজনই মালিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাকি সবাই চাকর বাকর। এবার চাকর বাকরের মানে এই চাকর শব্দটা তোমারও কি তাহলে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় জায়গা ছিল? বলছি, তৃণমূলের এই পতনের কারণ, একটা বড় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসটা যেরকম লাস্ট 1 বছর একটা বেসরকারি সংস্থার হাতে চলে গেছিল। তারা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কে টিকিট পাবে, কে ব্লক সভাপতি হবে, কে বিধায়কের টিকিট পাবে, তারা নির্ধারণ মানতে পারলাম না, 1 বছর ধরে নয়, কিন্তু এটা সবকিছু জেনে শুনে যখন এই দলটা এসছো, এখন কেন তুমি এই দলটার এত বদনাম করছো? ধরো কাল সকালবেলায় তোমার সাসপেনশন উঠে গেল, জয়েন করবে দলে? তৃণমূল যদি আমার সাসপেনশন তুলেও নেয়, আমি আর তৃণমূল কংগ্রেস করব না। বুকে হাত দিয়ে বলছো? ওপেন বলছি ক্যামেরার সামনে। তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের সামনে ডিক্লেয়ার করলো রিজু দত্ত আর সায়নী ঘোষ কাউন্টিং অবজারভার পূর্ব মেদিনীপুরে। একদম, আমরাও শুনেছি। তো যদি দলের কাছে আমার সেই জায়গা না থাকতো, তাহলে দলকে ওই দায়িত্ব দিত, তাও আবার কোথায়? পূর্ব মেদিনীপুর, অধিকারী গড়। তোমরা এত হিংসা করতে কেন ভোটে? তোমাদের যদি সেই পাওয়ার, সেই ইয়ে থাকতো, এত হিংসা কেন? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। অভিষেক নিজে ফোন করতো তোমাকে? 13 বছরের দল করেছি, 13 বছরে অভিষেক দার সাথে আমার ফোনে হোয়াটসঅ্যাপে কথা হতো, প্রচুর কথা হতো, কিন্তু ফোনে ডাইরেক্ট কথা হয়েছে 20 বার 13 বছরে। গুনে বলছো? গত 6-7 মাস তো তৃণমূলের আইটি সেল চুঁচুড়ার একটা বাড়ির ছাদের ওপর বসেছিল। তৃণমূলের আইটি সেল একটা ব্যক্তি প্রচার ছাড়া আর কোনোদিন কোনো কাজ করেছে? রাগটা তাহলে দেবাংশুর ওপরে? না, এই অভিযোগটা কিন্তু তুমি প্রথম করছো না, এই অভিযোগটা অনেকবার অনেক তৃণমূলের কাছ থেকেই শোনা গেছে যে তৃণমূল পার্টি থেকে টিকিট পাওয়ার জন্য টাকা দিতে হয়। আমি শুনতাম। তুমিও আমাদের মতো শুনতে? আমিও শুনতাম যে এটা কি করে শুনতে? না, সত্যি। তো এটা তো তোমার কাছে পরিষ্কার টাকা, না, কখনো মনে হয়নি যে এটা ওই তোমার সেনাপতির কান পর্যন্ত পৌঁছে দিতে হবে? অনেকবার সেনাপতির কানে। বাবু জানেন আমি যা করেছি, যা বলেছি দলের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ব্যক্তিগত স্তরে নয়। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন, তখন আমি তো একদম লোয়ার লেভেল কর্মী ছিলাম। কারুর সাথে, ওনার সাথে পিডব্লিউডি টেন্টে দেখা করতে যেতাম, উনি আমাকে এত মোটা মোটা ফিস ফ্রাই খাওয়াতেন। তখন তো একদম মানে নিচু স্তলার কর্মী ছিলাম। শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা, প্রমাণ করে দিয়েছে। স্ট্যাটস প্রুভ ইট। রিজু দত্তর বলার অপেক্ষা রাখে না। নন্দীগ্রামে বিজেপিতে ঢোকার জন্য বলছো না তো? কারাই ন্যারেটিভ সেট করছে, কারা বুদ্ধি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তো আমি বুঝতে পারছি না। 93% বাংলার মানুষ ভোট দিয়েছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমি একটা বড় কথা বলছি, বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে। নমস্কার, আমি নিতপল। আপনারা রয়েছেন মুখোমুখি অনুষ্ঠানে। আজ এক নতুন অতিথি। গতকালই আমরা অ্যানাউন্স করেছিলাম সেই মানুষটাকে আমরা চাই আমাদের স্টুডিওতে, সে একেবারে খুব স্পোর্টিংলি বলল অবশ্যই যাব। নান আদার দেন আমাদের রিজু দত্ত। নমস্কার। অনেক প্রশ্ন আছে, তাই তো? চর্চায়, খুব চর্চায় আছে এখন। কি খবর, কেমন আছো তুমি? ভালো আছি, ভালো আছি, অসুবিধা নেই। ভালো থাকতে হবে, এখন তো সামনে অনেক লড়াই, তাই তো রিজু দত্ত? হ্যাঁ, লড়াই করেই যে জায়গায় পৌঁছেছিলাম, আবার লড়াই করেই তার থেকে বেটার জায়গায় পৌঁছতে হবে। কোথাও কি কোনো গ্লানি, দুঃখ, অভাব, অভিযোগ, অভিমান নিয়ে বসে আছো? অভিমান আছে, ছিল, দুঃখও ছিল। কারণ তৃণমূল কংগ্রেস আমার খুব প্রাণপ্রিয় দল ছিল। আমি হাঁড়ি চড়িয়ে রাজনীতি করতে আসিনি। তৃণমূল কংগ্রেসের টাকা দিয়ে আমার ঘর সংসার চলে না। যেটুকু দল করেছি, আবেগে দল করেছি, নিজের গ্যাঁটের পয়সা খরচা করে দল করেছি। এবং সে দল করার পর যখন বাংলায় পরিবর্তন এলো 4 তারিখ, এবং স্বঘোষিত মানে পুরনো গুন্ডা মস্তান যারা বামফ্রন্ট থেকে 2011-তে তৃণমূল হয়েছিল, তারাই আবার 4 মে 4 তারিখের পর নিজের গায়ে গেরুয়া আবির লাগিয়ে বিজেপি হয়ে গেছিল। এবং তারা তারপর তাণ্ডব লীলা শুরু করে। আমার মাকে, আমার স্ত্রীকে কন্টিনিউয়াস ফোন, খুনের হুমকি, ধর্ষণের হুমকি, ইত্যাদি ইত্যাদি। তখন আমি পাগলের মতো আমার শীর্ষ নেতৃত্বদের ফোন করেছিলাম, পাগলের মতো। মানে আমরা যখন বক্তব্য শেষ করতাম, আমরা কি বলতাম? মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চিনতেন, জানতেন, কিন্তু ওনার কাছে আমার অ্যাক্সেস কোনোদিনই ছিল না।
আমার লিডার ছিল একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানে আমি এতটাই একবজ্ঞা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলাম যে আমার লোকাল বিধায়ক অতীন ঘোষ থেকে শুরু করে লোকাল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কারুর অফিসে আমি কোনোদিন যাইনি। কেউ বলতে পারবে না। যা করেছি নিজের যোগ্যতায় করেছি, দল যা বলেছে তাই করেছি, এবং দলের সবচেয়ে কঠিন অ্যাসাইনমেন্ট গুলো আমি করেছি, সেটা পরবর্তীতে আসবো। তো তখন তারা কেউ ফোন তোলেনি। ফোন তোলা তো ছেড়ে দাও, আজকে 15 তারিখ অব্দি কেউ হোয়াটসঅ্যাপে রিপ্লাই পর্যন্ত করেন। এবং সেই সময় দলের ন্যাশনাল স্পোক্সপারসন বা জাতীয় মুখপাত্র হওয়ার সুবাদে দিল্লির কিছু শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বাংলার কিছু শীর্ষস্থানীয় বিজেপি নেতৃত্বের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাদেরকে আমি ফোন করি বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, এবং অদ্ভুতভাবে তারা দুটো রিংয়ের মধ্যে ফোন ধরে, দুটো রিংয়ের মধ্যে। না, এখানে কাকিমার একটা বড় অবদান আছে। তোমার মা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল। এক্স্যাক্টলি, কাকিমার এই একটা বড় পরিচিতি আছে। পরিচিতি আছে। তুমি তো শশীদির হাত ধরে এলে এই ইন্ডাস্ট্রিতে, মানে শশীদিও ধরলো না ফোনটা? শশীদিকে আমি ফোন করিনি, মিথ্যে কথা কেন বলবো। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করেছিলাম, তার পিএ সুমিত রায়কে বহুবার ফোন করেছিলাম, আমার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলাম, প্রাক্তন এমএলএ অতীন ঘোষকে ফোন করেছি, কেউ ফোন ধরেনি। আর আজকে দিন অবধি একটা হোয়াটসঅ্যাপে রিপ্লাই পর্যন্ত করেনি। এই যে তুমি বললে অভিমান, দুঃখ, ক্ষোভ একটাই ছিল যে এত বছর দলের হয়ে কাজ করার পর একটা 3টে শব্দের হোয়াটসঅ্যাপ, তুই ঠিক আছিস প্রশ্নচিহ্ন, এটা কি প্রাপ্য ছিল না? এবং তারপরে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বিজেপির যে নেতারা, কারুর নাম নিইনি আমি, তারা যেভাবে আমার পরিবার পরিজন, আমার জীবন জীবিকাকে রক্ষা করেছে, আমি তাদের বলেছিলাম তার জন্য, তাদের এই উদারতার জন্য, তাদের এই সৌজন্যের জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। শুধু এটা বলার জন্য শোকজ পরে সাসপেন্ড, এটাই আমার দোষ, সৌজন্য দেখিয়েছিলাম। কিন্তু আমার আর সেটা নিয়ে আর এখন রাগ বা অভিমান কিছু নেই। যত দিন যাচ্ছে এটা ঘৃণায় পরিণত হচ্ছে। আর তারপরে গতকাল বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা পুরনো ভিডিও আমার কাছে আসে, যেখানে একটা কোনো সময় এবিপি আনন্দে সুমন দেকে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে 2006 সালে তার বক্তব্য শুনে সেই সময়ের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাকে ডেকেছিলেন। তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গিয়ে দেখা করেছিল, সৌজন্য সাক্ষাৎ করেছিল। তার জন্য তৃণমূল কংগ্রেস তাকে 2 বছর বিধানসভায় বলতে দেয়। তো ওটা দেখার পরে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের থেকে সৌজন্যের রাজনীতি করলে যদি শুভেন্দু অধিকারীকে 2 বছর বিধানসভায় বলতে না দেওয়া হয়, তাহলে রিজু দত্ত কি সাসপেন্ড করবে? এটাই তো স্বাভাবিক। এই ভিডিওটা তুমি আজকে দেখলে? আমি পরশু দেখেছিলাম, পরশু। এখন শুভেন্দু বাবু ট্রেন্ডিং, ওনার অনেক পুরনো ভিডিও আসছে সামনে সোশ্যাল মিডিয়ায়, তার মধ্যে একটা জায়গায় এই কথাটা অনেকেই তো শুনলাম। প্রশ্ন করবে তোমাকে যে তুমি সবকিছু জেনে শুনে যখন এই দলটা এসছো, এখন কেন তুমি এই দলটার এত বদনাম করছো? আমি তোমার ক্যামেরার সামনে ওপেন বলছি, 4 তারিখ পরিবর্তন হয়েছে। 4, 5, 6, 7, 8, 9 কেউ যদি দেখাতে পারে কোনো চ্যানেলে, কোনো মিডিয়ায়, আমার পেজে কোথাও আমি দল বিরোধী কথা বলেছি, তুমি যা বলবে তাই। আমি শুধু ওই ভিডিওটা করেছিলাম যে আমি বিজেপিকে ধন্যবাদ কত জানাতে দিনের চাই। জন্য সাসপেন্ডেড হলে? 6 বছর। ততদিনে দলটা থাকবে? জানি না, এতদিন দলটা করেছি, আমি তো ব্যক্তি আক্রমণ করতে হয় না, শুধু এইটুকুই বলবো ভালো থাক তৃণমূল কংগ্রেস। কিন্তু দেখা হবে তৃণমূল কংগ্রেসের সাথে। দিকে দিকে চারিদিকে তৃণমূল বিধায়ক, নেতা, মন্ত্রী, পাড়ার দাদা, গোপন কুঠুরি দেখতে খুঁজে পাচ্ছিস নানান জায়গায়। তাদের নানান রকম নামে জমি জমা, বাগান বাড়ি। রিজু দত্তর কি কি আছে? আমি তো এই চ্যানেলের সামনে বলছি, আমি যেখানে থাকি কাশীপুর বেলগাছিয়া, আপনারা প্লিজ চলে যান, গিয়ে পাড়ার লোকদের জিজ্ঞেস করবেন এদের কি ছিল আর কি আছে। যখন বাম জমানা ছিল তখনও আমার বাড়িতে 3টে গাড়ি ছিল, এখনো 3টে গাড়ি আছে। কারণ আমার বাবা ডাক্তার ছিলেন রেলের, আমার মা ডাক্তার, আমার ছোট ভাই ডাক্তার, আমি ক্লাস 1 গেজেটেড অফিসারের চাকরি করি, আমার স্ত্রী বেসরকারি সংস্থা রিলায়েন্সে ম্যানেজমেন্টে চাকরি করে। তো আমাদের তো তৃণমূলের টাকার দরকার নেই বাড়ি গাড়ি বাগান বাড়ি করার জন্য। আমরা এই যে 5 জন আছি, এটা খুব স্বাভাবিক কথা। আমাদের পরিবারে, আর আমার ভাইয়ের বউ ও পিএইচডি করছে, তো 6 জনের 5 জনের পরিবারে 4 জন চাকরি করি। আমরা তো আমাদের পে স্লিপ দিলে বাড়িতে মার্সিডিজ গাড়ি দিয়ে যাবে, আমাদের তো চুরি চামারি করার দরকার নেই। আমি যে 27 দিন, একটা কথা বলে দিই, 27 দিন ওই যে
টাফ অ্যাসাইনমেন্টস এর কথা বললাম না, ওটাই আসবো পরে, নিশ্চয়ই তুমিও প্রশ্ন করবে, আমিও বলবো। আমি 27 দিন সেবাশ্রয় করতে নন্দীগ্রাম গেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়। শুধু আমার গাড়ির তেল খরচা হয়েছিল 70,000 টাকা, বুঝতে পেরেছো? তো আমি কিন্তু এখানে আমি দলকে তৃণমূলটা করনি বোধহয়। না মানে কি বলবো আর, মানে আমি অবশ্য এটা একটা জিনিস বলতে চাই যে আমিও তৃণমূলের থেকে কোনোদিন চাইনি যে আমার তেলের টাকা দাও, আমার গাড়ির টাকা দাও, বা আমাকে একটা স্যালারি দাও, আমিও বলিনি। আমি আবেগে দল করেছি, হয়তো সেটাই আমার ভুল ছিল। মতাদর্শগত ভাবে তুমি আহ মমতাদিকে দেখেই কি দলটা করতে এসেছিলে? মমতাদি, কিন্তু মমতাদির কাছে যেহেতু আমি কোনোদিন কাছে পৌঁছতে পারিনি, অনেক বড় বড় নেতারা তাকে সবসময় ঘিরে থাকেন, সেই জন্য আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই করেছি। যে আজকে যে তুমি অভিযোগগুলো করছো দলের নানান রকম ফাঁক ফোকরগুলো তুমি ধরিয়ে দিচ্ছ, কখনো মনে হয়নি যে এটা ওই তোমার সেনাপতির কান পর্যন্ত পৌঁছে দিতে হবে? অনেকবার সেনাপতির কানে পৌঁছেছি, তার জন্য দলের অন্দরে অনেকবার সাসপেন্ডেড হয়েছি, অনেকবার বেঞ্চড হয়েছি, এক মাস টিভিতে পাঠানো হয়নি, অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। কোনোদিন প্রকাশ্যে বা সার্বজনীন মঞ্চে এই কথাগুলো বলিনি, আমি দল করতে এসেছিলাম। এটার সূত্র ধরেই বলি যে আমি যখন বিজেপিকে সৌজন্য জন্য ধন্যবাদ জানিয়েছিলাম, যদি আমাকে অভিষেক ব্যানার্জি ফোন করতেন বা তার পিএ সুমিত রায় ফোন করে বলতো দাদা ডাকছে বা দাদা বলেছে তুমি আগামী 3 মাস টিভিতে যাবে না, বা তোমাকে কান ধরে ক্ষমা চাইতে হবে এসে পার্টি অফিসে এসে দাদার কাছে, আমি এতটাই দলটাকে ভালোবাসতাম, আমি সেটা করতাম। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমাকে ওই 3টে শব্দ হোয়াটসঅ্যাপে লিখতো না, আমি এখনো তৃণমূলের ঝান্ডা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। আমি এখনো বলছি, আমি বেইমান নয়, আমি বেইমান নয়, কিন্তু যেগুলো বলছি সেটা মনের রাগ মনের ক্ষোভ থেকে বলছি। আজকে যারা এই ফেসবুকই তৃণমূল আমাকে গাল দিচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই তাদের দলের প্রতি কি অবদান আছে। আজকে একটা তৃণমূলের ব্যক্তি যে 1998 সাল থেকে মমতা ব্যানার্জিকে দেখে দল করছে, বুথে বসে, ধরো শোভনদেব চট্টোপাধ্যায় আজকে বিরোধী দলনেতা হয়েছে, শোভন জেঠুকে যদি আমি দেখি, আমি পায়ে হাত দিয়ে সবসময় তাকে প্রণাম করি, আমি যদি পায়ে হাত দিয়ে প্রণাম করে তিনি যদি আমার কানটা মুলে দেন, আমি মাথা পেতে মেনে নেবো। বিজেপির লোয়ার লেভেলের ক্যাডাররা আমাকে গালাগাল দিচ্ছে, আমি মেনে নিচ্ছি, কারণ আমি আমার টিমের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, ভালো স্ট্রাইকার ছিলাম, সেই জন্য তারা আমাকে গাল দেবে, কোনো ব্যাপার নেই। কিন্তু এই ফেসবুকই তৃণমূল, এই ফেসবুক করে করেই তো শেষ না, করে সেটাকে দিচ্ছে। ডিজিটাল যোদ্ধা বলো তোমরা। দেখুন, তৃণমূলের আইটি সেলের থেকে তো অনেক বেটার বামেদের আইটি সেল, ওদের তো কোনো সেল টেলও নেই, ওদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেক বেটার। আর বিজেপির সাথে আমি তুলনাতেই যাচ্ছি না। গত 6-7 মাস তো তৃণমূলের আইটি সেল চুঁচুড়ার একটা বাড়ির ছাদের ওপর বসেছিল। তৃণমূলের আইটি সেল একটা ব্যক্তি প্রচার ছাড়া আর কোনোদিন কোনো কাজ করেছে? রাগটা তাহলে দেবাংশুর ওপরে? না, একদমই নয়, একদমই নয়। বাচ্চা ছেলে, আমার ওর উপর কেন? আমি এতদিন কোনো মিডিয়া কোনো চ্যানেল বলতে পারবে না আমি কাউকে ব্যক্তি আক্রমণ করেছি। অনেকে ব্যক্তি আক্রমণ করছে, এই প্ল্যাটফর্মে এসেও না, রাগ করছে। তো হতেই পারে, দেবাংশু টিকিট পেলে তুমি পেলে না, একটা পলিটিক্সে সিনিয়রিটির দিক থেকে দেবাংশু তোমার থেকে অনেক জুনিয়র। যে কোনো পার্টিতে প্রতিটা দলের কর্মী তাদের নিজেদের সচিন তেন্ডুলকার মনে করে, সেটা বাম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক। কিন্তু তোমার যোগ্যতাটা কি সেটা দল ঠিক করবে। হয়তো দলের কাছে দেবাংশু সচিন তেন্ডুলকার, রিজু দত্ত নয়, আমি সেটা মাথা পেতে তাহলে মেনে বলতে নিচ্ছি। চাইছো তুমি, তোমার এক ইন্টারভিউতে শুনলাম 50 লক্ষ টাকা হুম, দেবাংশু দিয়েছে? জানি না, দেবাংশু তো একটা গান করে লোকসভারও টিকিট পেয়েছিল, পরে বিধানসভারও টিকিট পেল, সেটা দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত। সেখানে কি তোমার দুঃখ, তুমি গান বানতে পারলে না বলে? আমি তো গায়কও না, অভিনেতাও না, সিরিয়ালও কোনোদিন করিনি, আবৃত্তি ছড়া থিয়েটারও কোনোদিন করিনি, না ক্রিকেট ফুটবল খেলেছি, হ্যাঁ স্কুল কলেজ লাইফে খেলেছি, ওইভাবে খেলিনি। তো আমার তো ওই সেলিব্রিটি কোটা ছিল না। আমি ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান, বাবা মা নেতা মন্ত্রী নয় বলে যুব ছাত্রের ডাইরেক্ট এন্ট্রিও হয়নি। ঘষে 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 রাস্তায় ফ্ল্যাগ বাঁধার থেকে, পোস্টারে বাটাম মারার থেকে এই জায়গায় এসেছিলাম। এই যে বলে না তৃণমূল পারফরমেন্সের ভিত্তিতে এই জায়গায় এসেছিলাম। আজকে যারা তৃণমূলকে গালাগাল দিচ্ছে, তৃণমূল আমাকে গালাগাল দিচ্ছে, তাদের আমি প্রশ্ন করতে চাই, 2রা মে রেজাল্ট বেরোনোর 2 দিন আগে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের সামনে ডিক্লেয়ার করলো রিজু দত্ত আর সায়নী ঘোষ কাউন্টিং অবজারভার পূর্ব মেদিনীপুরে। একদম, আমরাও শুনেছি। তো যদি দলের কাছে আমার সেই জায়গা না থাকতো, তাহলে দলকে ওই দায়িত্ব দিত, তাও আবার কোথায়? পূর্ব মেদিনীপুর, অধিকারী গড়। আমরা একটু আশ্চর্যই হয়েছিলাম, সেখানে ভেবেছিলাম তোমাদের থেকে হয়তো সিনিয়রদেরকে না না পাঠাবে। না, আমাকে তো দিতেই হবে, কারণ আমি আবারও বলছি দলের টাফেস্ট অ্যাসাইনমেন্ট আমি করেছি। কিভাবে? পঞ্চায়েত নন্দীগ্রাম, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী, 1 নম্বর ব্লকের দায়িত্ব রিজু দত্ত। বিজয়া সম্মিলনী,
নন্দীগ্রাম রিজু দত্ত, প্রতিবাদ সভা নন্দীগ্রাম রিজু দত্ত, 27 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় দায়িত্বে কে? রিজু দত্ত। পূর্ব মেদিনীপুর, যেটা অধিকারী গড় বলে পরিচিত, দায়িত্বকার রিজু দত্ত, সায়নী ঘোষ। এত ক্যাপ্টেনশিপ করার পরেও তোমাকে আজকে এই বঞ্চনার শিকার হতে হলো। আমি তো সেই জন্যই আমার রাগে ক্ষোভে আমি বলা শুরু করেছি। আজকে যারা ব্যক্তি আক্রমণ করছে অভিষেক ব্যানার্জিকে, যারা ব্যক্তি আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি পরিষ্কার তোমার চ্যানেলের মাধ্যমে বলছি, যদি তৃণমূল জিতে যেত না, তারা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো অভিষেক ব্যানার্জির সাথে সেলফি তুলে ফেসবুকে ছেড়ে মার্কেট গরম করার জন্য। পরিষ্কার কথা বলছি। তুমি কি এখনো অভিষেকের বিরুদ্ধে একটা কথাও বলবে আমি না? অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করব না। আমি আমার ব্যক্তি নয়, এই যে নীতি আদর্শের দিক থেকে আজকে যে জায়গায় তোমরা রয়েছো, হ্যাঁ, দলটা যে জায়গায় রয়েছে, সেটার কথা তো বলতেই, সেটাই তো আমি বলছি, যে কি করে একটা দল 215 থেকে 80-তে আসে, কি করে সেই আত্মসমালোচনাটা, সেই মূল্যায়নটা করতে হবে। এখনো আমি শুনলাম সংবাদ মাধ্যমে যে তৃণমূল কংগ্রেসের নাকি ন্যারেটিভ হচ্ছে আমরা হারিনি, আমাদের ভোট লুট করা হয়েছে। কারা এই ন্যারেটিভ সেট করছে, কারা বুদ্ধি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তো আমি বুঝতে পারছি না। 93% বাংলার মানুষ ভোট দিয়েছে, প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোট দিয়েছে। আমি একটা বড় কথা বলছি, বিজেপি জেতেনি, তৃণমূল হেরেছে। মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতায়নি, বিজেপি ওয়াজ দ্য অল্টারনেটিভ। মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে, ঠিক 2011-র মতো মানুষ সিপিএম এর বিরুদ্ধে ভোট দিয়েছিল, তখনও তৃণমূল জেতেনি, সিপিএম হেরেছিল। তো আজকের দিনে কেন তৃণমূলের বিরুদ্ধে এই মানুষ এইভাবে ভোট দিয়েছে? 93% রায়ের কে মান্যতা দেবে না, মানুষের রায়কে অপমান করবে? হাওয়াটা এটা একদিনে তো হয়নি, অ্যাবসলিউটলি নট। তো তোমরা তোমাদের মতো সৈনিক, সবুজ সৈনিক, তোমরা সেনাপতিকে বোঝাতে পারলে না, সেনাপতি তার পিসিকে বোঝাতে পারলো না। লাস্ট 1 বছর ধরে একটা রাজনৈতিক দল যার নাম তৃণমূল কংগ্রেস, যারা 3বার মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় এসছে, পুরো দলটা চলতো একটা বেসরকারি সংস্থা যার নাম আইপ্যাক। আমি ওপেনলি বলছি, বারংবার এটা সব চ্যানেলে বলেছি, ন্যাশনাল এবং স্টেট, যে আমার এখনো মাথায় ঢুকছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত বড় বিচক্ষণ রাজনীতিবিদ কি করে এটা অ্যালাউ করলেন যে তার দল, তার জন্ম দেওয়া একটা দল, সেটা পুরোটা একটা বেসরকারি সংস্থার হাতে চলে যাবে। বড় কথা, দলের সভাপতি সুব্রত বক্সী, আজকের দিনেও আমাদের দলের সভাপতি সুব্রত বক্সী, ভারতবর্ষের ইতিহাসে এরকম কোন সভাপতি নেই যে টানা 28-29 বছর সভাপতি। শুনছি নাকি সে নাকি রবার স্ট্যাম্প। মানে সে নিজে কিছুই জানে না। আমার শেষ দিকে যখন বক্সিদার সাথে আমি ভবনে দেখা করতে যেতাম, তাকে প্রণাম করতে, যে আমার খারাপ লাগতো, তার ঘরটা শ্মশানে পরিণত হয়েছিল। পূর্ণেন্দু বাবু, ওই তো বলছি, তার ঘরে যারা বসে থাকতেন তারা হচ্ছে 98 তৃণমূলের সৈনিক, যাদের কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, শ্মশান। সেখানে বক্সিদার চুপচাপ এরকম ভাবে বসে টিভি দেখতেন। সেখানে তো তোমার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তোমরাই নাকি এখন তাদেরকে বাদ দিয়ে দিয়েছো। আমরা বাদ দেওয়ার কে? তোমরা সবুজ সৈনিক। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, তৃণমূলের এই পতনের কারণ, একটা বড় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসটা যেরকম লাস্ট 1 বছর একটা বেসরকারি সংস্থার হাতে চলে গেছিল, তারা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কে টিকিট পাবে, কে ব্লক সভাপতি হবে, কে বিধায়কের টিকিট পাবে, তারা নির্ধারণ। মানতে পারলাম না, 1 বছর ধরে নয়, কিন্তু এটা আইপ্যাক তো অনেকদিন ধরে আছে। এক্স্যাক্টলি, আইপ্যাক কম্প্রোমাইজড হয়ে গেছে এই লাস্ট 1 বছর, কম্প্রোমাইজড। তাতে আমি বিস্তারিত আসছি, কারণ আমি পুরোটা জানি। আচ্ছা, বলো। এবং সেখানে সুব্রত বক্সী জানে না কে ব্লক সভাপতি হচ্ছে, সুব্রত বক্সী জানে না কে জেলা পরিষদের টিকিট পাচ্ছে। তো আমরা কে? তৃণমূল কংগ্রেসটা শেষের দিকে, বলে না পতনের অনেক কারণ থাকে, শেষের দিকে একটা কাল্টে পরিণত হয়েছিল। সেখানে আগে আমরা যখন প্রথম শুরু করেছিলাম, আমাদের বলার স্বাধীনতা ছিল। এই বকে দিত সিনিয়ররা, এই তুই বেশি কথা বলছিস, ছাত্র কিছু কথা ঠিক বলছিস, দেখে নিচ্ছি। তারপরে কি হয়েছিল, যেটা বলা হবে সেটা করো, না করলে সাইড হয়ে যাও। অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, মানে দিস টেকেন ফর গ্রান্টেড অ্যাটিটিউড অফ, মানে বাংলাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া হয়েছিল। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। আর এবার আমরা যে আমাদের বুদ্ধি খাটাবো, আমরা যাদের দুজনকে দেখে আমরা দল করি, একজন বলছেন 226+ পাবো, একজন বলছে আমরা 200 পেরিয়ে গেছি। তো আমরা যারা লোয়ার লেভেলের কর্মী, তারা তো তাদের থেকে ইন্সপিরেশন হব। আমরাও ভেবেছিলাম হ্যাঁ সেটাই হয়তো ঠিক। ইভেন এত বড় কথা বলছি, রেজাল্ট বেরোনোর 4 দিন আগে আইপ্যাকের, আমি নাম নেব না কারুর, আইপ্যাকের একজন শীর্ষস্থানীয় কর্তা আমাকে ফোন করে বলেছে 166টা আমরা জিতে গেছি, বাকিটায় লড়াই। তারপরে যে আইপ্যাকের ছেলেগুলোর চাকরি চলে গেল কলকাতায়, যারা এক একটা জেলার দায়িত্বে ছিল, তারা আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, করে বলছে দাদা শেষের দিকে আমরা আমাদের
চাকরি বাঁচানোর জন্য বলতে পারিনি। একটা ধরো বিধানসভা, ধরে নাও বান্দোয়ান থেকে আমরা রিপোর্ট পেয়েছি তৃণমূল -10,000। আমরা সেই রিপোর্ট জমা দিয়েছি আইপ্যাক কর্তা প্রতীক জৈন এবং ইত্যাদি তাদের কাছে। আমাদের চোখের সামনে সেই রিপোর্টটা প্রিন্ট আউট হয়ে যখন অভিষেক ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের কাছে জমা পড়ছে, দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেস +20,000। কি বলছো তুমি, কি বলছো? অ্যাবসলিউটলি। আরেকটা জিনিস তোমাকে বলছি, ভেবে দেখো এটা। সুদীপ বন্দ্যোপাধ্যায় 6বারের সাংসদ, তাকে ইডি অ্যারেস্ট করলো, 48 দিন ভুবনেশ্বরে জেল খাটালো, কারেক্ট? একদম। আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্দেলকে ইডি অ্যারেস্ট করলো। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন শুনেছো দ্বিতীয় দফার ভোট শেষ হওয়ার পরে লোয়ার কোর্টে পিএমএলএ কেসে বেল পাচ্ছে আর ইডি অপোজ করছে না? আইপ্যাক মমতা ব্যানার্জিকে কেস খাইয়ে চলে গেল। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে দাঁড় করিয়ে বোকা বানিয়ে এই দলটাকে শুধু শ্মশানে না, শ্মশানে পাঠিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শ্রাদ্ধ করে দিয়ে চলে গেল। আইপ্যাক কর্তারা এখন ইউরোপে ঘুরছে। কিভাবে মমতা ব্যানার্জিকে কেস খাওয়ালো? শুধু তো তাকে, তার দলকে হারালো না, শুধু তাকে হারালো না, তাহলে এই আইপ্যাক কে বাঁচাবার জন্য ফাইল চুরি করতে হলো? সেটাই তো আমি বলছি, যে মমতা ব্যানার্জিকে শুধু হারালো না, তার দলকে হারালো না। মমতা ব্যানার্জি তার বাড়িতে যখন রেড হচ্ছে, মমতা ব্যানার্জিকে ফোন করে বললো, দিদি সব পার্টির ডেটা নিয়ে চলে যাচ্ছে। ও এটাও গাঁজাখুরি? দিদিমণি দৌড়ালো পার্টির ডেটা নিতে, যে আমার পার্টির ডেটা, আমার ক্যান্ডিডেট লিস্ট, আমার বুথ ভিত্তিক ডেটা চুরি করে নিচ্ছে বিজেপি ইডির মাধ্যমে। এটা বলা হয়েছিল। কনফার্ম তুমি? এটাই বলা হয়েছিল, নইলে দিদিও তো সেটাই এসে প্রেসের সামনে বললো। কি ফোনে বলেছিল আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে কি বললো, যে আমার পার্টির ডেটা চুরি করে নিচ্ছিল, আমি সেটা বাঁচাতে এসেছি। দিদিমণি সেটা নিয়ে বেরিয়ে গেল। দিদিমণি ওটা চেকও করলো না? দিদিমণি সেটা নিয়ে বেরিয়ে গেল না, সেটা পার্টিরই ডেটা ছিল। শিওর? মানে শিওর মানে আমার আন্দাজ, আমি তো আর দেখিনি সেই ফাইলটা, পার্টিরই ডেটা হবে। তারপর দিদিমণি গেলেন ইয়েতে, গোদরেজ ওয়াটার সাইডে ওদের অফিসে, সেখান থেকেও পার্টির ডেটা নিয়ে তিনি বেরিয়ে গেলেন। এবার আজকের দিনে আইপ্যাক কর্তারা ইউরোপ ভ্রমণে, তৃণমূল হেরে 215 থেকে 80-তে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডির কেস চলছে। 19-20 হয়ে গেলে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হয়ে যাবে। বুঝতে পারছো কত বড় গেম খেলেছিল? আর যে ডেটা দিদিমণি গিয়ে বাঁচিয়ে আনলো বুকে করে, এইভাবে মনে পড়ে সেই প্রেস কনফারেন্সটা, একটা সবুজ ফাইল, একটা ল্যাপটপ, একটা ফোন। মমতা ব্যানার্জিকে এতটাই এরা বোকা বানিয়েছিল যে ডেটা মমতা ব্যানার্জি কেড়ে নিয়ে এলো, সেই ডেটা আগেই পৌঁছে গেছিল। বিরাট বড় খোলসা। প্রতিটা জায়গায় আইপ্যাক টাকা নিয়েছে, রেট চার্ট বাঁধা ছিল। অনেকে বলছেন সেটা তোমরা এখন কেন বুঝতে পারছো? এর আগে তোমাদের কাছে কোনো খবর আসেনি? আমাদের কাছে কানাকুশো খবর আসতো, এ টাকা দিয়ে তোমার কাছে কত টাকা চেয়েছিল? 50 লাখ টাকা। সেটা আমি আসছি, বিস্তারিত আসছি। আমাদের কাছে খবর আসতো এই ব্লক সভাপতি 100% করাপ্ট, তার নামে জেলা সভাপতি এত মোটা ফাইল জমা দিয়েছেন। পরে দেখলাম ওর নামই অ্যানাউন্স হলো। তখন 2-2 4 মেলানো শুরু হয়েছিল, এবং আমার থেকে কেউ কোনোদিন টাকা চায়নি। তারপরে একদিন এই বিধানসভার আগে আমাকে প্রতীক জৈন ডাকলো, ডিরেক্টর আইপ্যাক। আর প্রতীক জৈন তখন মানে সর্বা। অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িতে করে ঘুরছে, যত পার্টির ডিসিশন হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর প্রতীক জৈন, সেই ঘরে সুব্রত বক্সু অ্যালাউড নয়। মানে এত ক্ষমতাবান। আমাকে ডেকে বললো, তোমারা সিট কনফার্ম হয়ে গেছে। আমি তো যা হয় একটা রাজনৈতিক কর্মী, স্বপ্ন দেখা তো অন্যায় নয়। আমার শিক্ষা আছে, আমার ব্যাকগ্রাউন্ড আছে, কেন আমি পাবো না? যেখানে বাকি অনেক প্রতিভাবান লোকেরা পাচ্ছে, সেখানে আমি পাবো না কেন? আমি খুব খুশি। আমি বললাম কোথা থেকে? বললো ডেবরা, পশ্চিম মেদিনীপুর। আমি বললাম ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি ওই ইয়েতে কাজ করেছিলে ডেবরা? হ্যাঁ, অফকোর্স কাজ করেছি। তো আমি ওই মেদিনীপুর বেল্টে প্রচুর প্রতিবাদ সভা ইত্যাদি করেছি। তো আমাকে বললো ডেবরা পশ্চিম। আমি বললাম ঠিক আছে, ভেরি গুড। তারপরে ওনার অফিসের বাইরেই, প্রতীক যে অফিসটায় বসতো তার বাইরেই আরেকটা অফিসে অর্জুন বলে একজন ব্যক্তি বসতো। তার পুরো নামটাও আমি জানি না, দিল্লির ছেলে। সে আমার সাথে হঠাৎ দেখি খেজুরে আলাপ শুরু করলো। আমিও কথা বলছি, তখন তো খুব খুশি, মনে লাড্ডু ফুটছে। আমাকে বললো বস পার্টি কে লিয়ে তো কুছ করনা পড়েগা। এটাই প্রথম তোমার অ্যাপ্রোচ? মানে এত বছরের মধ্যে ফার্স্ট এন্ড দ্য লাস্ট। আমাকে बोलो पार्टी के लिए कुछ करना पड़ेगा, तुम्हारा सीट तो कंफर्म हो गया बट कुछ तो करना पड़ेगा, बीजेपी का इतना पैसा है, বিজেপির সাথে লড়াই করতে গেলে টাকা লাগবে। আমি বললাম হ্যাঁ সেটা তো ঠিকই। তখন আমি জানি না কি বলতে যাচ্ছে। দিয়ে আমাকে বললো তোমার টিকিট কনফার্ম, তুমি 50 লাখ টাকার ব্যবস্থা করো। আমার না ওই খুশি মনে যে লাড্ডু ফুটছিল, মানে লিটারালি ইংলিশে বলে না, মাই হার্ট স্যাঙ্ক। কারণ আমার কাছে 50 লাখ টাকা নেই বস। আমি তৃণমূল জামানায় তোলাবাজি করিনি, যদি করতাম তাহলে আজকে তোমার সামনে বসে থাকতাম না, হাজতবাস হতো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে,
এই অভিযোগটা কিন্তু তুমি প্রথম করছো না, এই অভিযোগটা অনেকবার অনেক তৃণমূলের কাছ থেকেই শোনা গেছে যে তৃণমূল পার্টি থেকে টিকিট পাওয়ার জন্য টাকা দিতে হয়। আমি শুনতাম, আমি ও শুনতাম, তুমিও আমাদের মতো শুনতে? আমিও শুনতাম যে না, এটা কি দিয়ে- করে শুনতে? না, তো সত্যি এটা তো তোমার কাছে পরিষ্কার থাকা না, উচিত। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যে টাকা দিয়ে টিকিট পেয়েছে সে তো আর আমায় ফোন করে বলবে না আমি টিকিট পেয়েছি এত টাকা দিয়ে। সে তো দেখাবে সে স্বয়ং রামচন্দ্রর অবতার। বুঝতে পেরেছো? এখন যারা টাকা দিয়ে পায়নি তারা টিভির সামনে মুখ খুলছে যে আমার থেকে এত চেয়েছিল, মনোজ বলেছে ওর থেকে 5 কোটি টাকা চেয়েছিল, ইত্যাদি ইত্যাদি। তো ওইটা চাওয়ার পর আমি বাড়িতে এলাম, বাড়িতে এসে মাকে বললাম, স্ত্রীকে বললাম, মা তার কিছু গয়না, আমার স্ত্রী তার কিছু গয়না আমার হাতে তুলে দিল, যে তুই এটা মন্নপুরমে বা কোথাও দিয়ে দেখ, আর বাকি একটু দেখ মার্কেট থেকে কিছু যদি টাকা নিতে পারিস, দিয়ে তুই এটা কনফার্ম কর, এতদিন তুই এর পেছনে লড়ছিস। আমি জানি না কেন, আমি না মা দক্ষিণাকালীর ভক্ত, মানে আমার এই যে ওয়ালপেপারেও দেখবে তুমি মা দেখছি। দক্ষিণ কালীঘাটের মা হুম, আছে। হুম। তো আমি 8 বছর ধরে প্রতি সপ্তাহে কালীঘাট মন্দির যাই। মা দক্ষিণাকালী বাঁচিয়ে নিয়েছে। কি আমার সকালে বিবেকে লাগলো, আমি আমার মাকে আর স্ত্রীকে তাদের গয়নাটা ফেরত দিয়ে দিই। তারপরে আমাকে আবার ডাকলো আইপ্যাক প্রতীক, প্রতীক কিন্তু কোনোদিন টাকা পয়সা চাইনি, দিয়ে আমাকে বললো দেখো প্রোটোকল ফলো করতে হবে, জেলা সভাপতি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতিকে দিয়ে তোমার নাম পাঠাতে হবে। আমার অজিত বাবুর সাথে কথা হলো, আমি তো নাম করে বলছি, অজিত বাবু তার জেলা সভাপতির লেটার হেডে দেব রায় একটাই নাম পাঠিয়েছিল রিজু দত্ত, আর সেই লেটার হেডটা তিনি নিজে গিয়ে নবান্নে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়েছিল, এবং সেটার ছবি তুলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রতীক জ্যানকে পাঠায়। শুধু তাই না, আমার কাছে কনফার্মড খবর আছে, যদিও আমার ডাইরেক্ট দেবের সাথে এই নিয়ে আলোচনা হয়নি, যে দেব অ্যাজ দ্য এমপি, ঘাটালের এমপি, সেও যে নাম পাঠিয়েছিল, যে এমপিদেরও তো একটা রেকমেন্ডেশন করতে হয়, সেখানেও দেব রায় একটাই নাম ছিল রিজু দত্ত। তাহলে তো কনফার্ম ছিলে তুমি তোমার তারপরে কথা অনুযায়ী। তারপরে দেখলাম 17 তারিখ যখন তালিকা প্রকাশ হয় বিকেলবেলা 4টে 4:30-র সময়, আমার জায়গায় রাজীব ব্যানার্জির নাম, দেবরায়। এবার সে কিভাবে হয়েছে, হয়তো তিনি প্রাক্তন মন্ত্রী, তার যোগ্যতায় হয়েছে, বা তাকে কিছু দিতে হয়েছে দিতে হয়নি, সে আমি জানি না, সেটা নিয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। বাট আমি দেখলাম দেবরায় আমার নাম নেই, রাজীব ব্যানার্জির নাম। বাট এখন আজকে 15ই মেতে দাঁড়িয়ে বুঝতে পারছি মা দক্ষিণাকালী বাঁচিয়ে নিয়েছে, নইলে ওখানে গিয়ে এই গেরুয়া ঝড়ে হারতাম। তারপরে আমার ছেলেগুলো যারা মারধর, এটা সুনামি। সুনামিতে এক্স্যাক্টলি হারতাম। তারপরে আমার যে তৃণমূলের অতি উৎসাহিত ছেলেগুলো মারধর করত, তাদের সেই জ্বালাটা আমার উপরে পড়তো, আর এই ভোটে লড়ার জন্য মার্কেট থেকে ধার দেনা করতাম, সেটা চোকাতে চোকাতে সারা জীবন। তোমরা এত হিংসা করতে কেন ভোটে? তোমাদের যদি সেই পাওয়ার সেই থাকতো, এত হিংসা কেন? ভেরি ভ্যালিড কোয়েশ্চেন। 2021-এর পর থেকে দলের মধ্যে একটা চল শুরু হলো, বিরোধীদের শূন্য করে দিতে হবে। আর তাতে মানে সেটার একটা ইনসেন্টিভাইজ মতো স্কিম হলো। ইনসেন্টিভাইজ স্কিম মানে হচ্ছে যারা এটা করতে পারবে তারা প্রমোশন পাবে। বীরভূম 11-0, হাওড়া 16-0, কলকাতা 11-0, যারা 11-0 করবে মানে তাদের আরো বা এই করতে গিয়ে যেটা হলো, আজকে ধরো আমি তোমার স্টুডিওতে আছি, এই অঞ্চলে ধরো তৃণমূলের 60% ভোটার আছে, বাকি 40% ভোটারের মধ্যে বামপন্থী মানুষও আছে, কংগ্রেসের ভোটারও আছে, বিজেপির ভোটারও আছে। এবার যদি বিরোধী শূন্য করতে হয়, বা এই অঞ্চলটাকে যদি শূন্য করতে হয় আর তৃণমূলকে পুরোটা জিততে হয়, তাহলে এই 40% মানুষের তোমার আওয়াজটা বা ভোটটা আটকে দিতে হবে। সেটা আমি তুমি ভদ্রলোকের বাড়ির ছেলেরা পারবো না। সেটা কারা করবে? গুন্ডা মস্তান হিস্ট্রি শিটাররা। এই করতে গিয়ে তৃণমূল কংগ্রেস এই গুন্ডা মস্তান হিস্ট্রি শিটারদের পলিটিক্যাল প্যাট্রনেজ দেয়া শুরু করলো। না, সেখানে তো তোমরাও দায়ী। তোমরাও তো শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে একজন, মুখপাত্র। না, মুখপাত্ররা আমরা চাকর বাকর। আমি নিজেকে গালাগাল দিচ্ছি, আমরা চাকর বাকর। মুখপাত্র তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয়, জেলা সভাপতিরা চাকর বাকর। তোমার অ্যাক্সেস তো সব জায়গায়। বলছি তো, আমার এত অ্যাক্সেস ছিল যে যখন আমার পরিবারকে বলছে আগুন জ্বালিয়ে দিতে তখন ফোন ধরেনি। আজকে 12 দিন হয়ে গেল সাসপেন্ড করে দিয়েছে, রিপ্লাই করে। সেটাই, তাহলে এবার বুঝতে পারছো শীর্ষস্থানীয় রাষ্ট্র মুখপাত্রের কি অকাত তৃণমূল কংগ্রেসে। চাকর বাকর আমরা। এই দলে দুজনই মালিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাকি সবাই চাকর বাকর। এবার চাকর বাকরের মানে এই চাকর শব্দটা কি তাহলে ক্যামাক স্ট্রিটের সিঁড়ির তলায় জায়গা ছিল? বলছি, এটা বলছি। আচ্ছা, এই যে শব্দ প্রয়োগ আমি করলাম চাকর, এটা খুব কানে শুনতে খারাপ লাগে, বাট আমি ইচ্ছাকৃত প্রয়োগ করছি। চাকরেরও অনেক স্ট্যান্ডার্ড থাকে। আমরা হচ্ছি সাফাই কর্মী, আর যারা সভাপতি বা বিধায়ক বা সাংসদ তারা হচ্ছে একটু উপরে স্থানীয় চাকর, মানে একটু দরজা খুলে দেবে, একটু এসিটা চালিয়ে দেবে ওরকম। আর আমরা হচ্ছে একদম
বাথরুম পরিষ্কার কর, ঝাঁট দিয়ে দেয়, আমরা হচ্ছে ওই লেভেল জাতীয় মুখপাত্র দলের। বাস্তবটা আমি তুলে ধরছি। কি বলছো তুমি? প্রতিটি চ্যানেল রিজু দত্ত না হলে ডিবেট জমবে না, সেই মানুষটা যদি আজকে বলে সাফাই কর্মী, আমাদেরও কোথাও নিজেদের লজ্জা না লাগে। না, আমি যেটা বলছি, তোমরা যখন এটা প্রচার করবে, বলতে পারছে না অনেকে, সবাই বলবে হ্যাঁ রিজু যে কথাটা বলছে বাস্তব বলছে। এটা তো ফ্যাক্ট, এটা তো ফ্যাক্ট। আমি ব্যক্তি রিজু দত্তকে হয়তো ওই ক্যামাক স্ট্রিটের সিঁড়ির নিচে, খোলা আকাশের নিচে হয়তো 3 ঘন্টা বসতে হয়নি, কারণ আমি যখনই ডাকা হতো, হয় আমায় ডাকা হলে আমি যেতাম, বা আমি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতাম। অনেকে এখন এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে, কিন্তু তারা নিজে যেত তাদের মাইলের ব্রাউনি পয়েন্টস কামানোর জন্য, সেই জন্য 3 ঘন্টা 4 ঘন্টা বসতে হতো। তারা তাদের অভিযোগ, তারা তাদের কাজ করাতে যেত। আমি ওপেনলি বলছি, আমি তো এখন হাত পা ছাড়া, আমি তো সবই নেগেটিভ বলতে পারি। আমাকে বসতে হয়নি, কারণ আমাকে ডাকলে আমি যেতাম, নইলে আমি বলতাম তুমি যে সময়টা দেবে সেই সময় যাব। কারণ আমি যে বাড়ির ছেলে, আমি আমার যা যোগ্যতা, তাতে আমি ওরকম 4 ঘন্টা বসে থাকবো না। একদিন হয়েছিল 2 ঘন্টা বসিয়ে রেখেছিল, আমি বেরিয়ে চলে গেছিলাম। আমাকে ফোন করেছে, কোথায় তুমি চলে গেলে? বললাম 2 ঘন্টা কে, বসেছিলাম। অভিষেক নিজে? না, উপিয়ে? হ্যাঁ। আমি বলো কি হলো, তোমার সাথে দেখা করবো, ইম্পর্টেন্ট কথা আছে, তুমি চলে গেলে। আমি 2 ঘন্টা বসেছিলাম, আবার কালকে আসি, তুমি একটা অ্যাপয়েন্টমেন্ট দাও, একটা কাজে বেরিয়ে গেছি। অভিষেক নিজে ফোন করতো তোমাকে? 13 বছরের দল করেছি, 13 বছরে অভিষেক দার সাথে আমার ফোনে, হোয়াটসঅ্যাপে কথা হতো, প্রচুর কথা হতো, কিন্তু ফোনে ডাইরেক্ট কথা হয়েছে 20 বার 13 বছরে। গুনে বলছো? 20-22 সাক্ষাতে কিছু কথা হয়েছে, বাট যে কথাগুলোই হয়েছে পার্সোনাল কথা না, কাজ সংক্রান্ত কথা। এটা করবে, সেটাই তো স্বাভাবিক। সেটাই নেতা হিসাবে তুমি কত নাম্বার দেবে অভিষেককে? তোমার নেতা, প্রাক্তন নেতা। প্রাক্তন নেতা। 4 তারিখের আগে না 4 তারিখের পরে? দুটোই বলো। 4 তারিখের আগে অভিষেক ব্যানার্জি অ্যাজ আ ওরেটার, অভিষেক ব্যানার্জি যে কর্পোরেট স্টাইলে রাজনীতি করে, অভিষেক ব্যানার্জি যদি তৃণমূলের না হয়ে বিজেপির নেতা হতো, আজকে ন্যাশনালে ক্যাবিনেট মিনিস্টার হতো। সেই যোগ্যতা তার আছে। কিন্তু কিন্তু শেষের দিকে ওই যে টেকেন ফর গ্রান্টেড, অনেকটা সময় পেয়েছি তো আত্মমূল্যায়ন করার জন্য। আত্মমূল্যায়ন করতে গিয়ে বুঝলাম যে দুটো জিনিসের সভ্য রাজনীতিতে, গণতন্ত্রীয় রাজনীতিতে বা ইলেকটোরাল পলিটিক্স যেটাকে বলে, সেখানে দুটো জিনিসের কোনো জায়গা নেই। একটা হচ্ছে ঔদ্ধত্য, আর 2 হচ্ছে ব্যক্তি আক্রমণ। লাস্টের দিকে অভিষেকদার দুটোই হয়ে গেছিল। এই যে অমিত শাহকে নাম ধরে বলা, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করা, নরেন্দ্র মোদীকে নাম ধরে বলা, তার সাথে 4 তারিখের পর দেখবো কোন দিল্লির বাবা বাঁচায়, এগুলো সাধারণ মানুষ, 12টার পরে এইগুলো সাধারণ মানুষ না ভালোভাবে নেয়নি। তখন আমরাও, আমার লিডার বলছে এই রক্ত ফুটছে, তখন আমাদের সাব্বাস। কিন্তু ওই যে হাততালি ভাষণ, তার যে কতটা ইম্প্যাক্ট ভোটের উপরে পড়ে, এবং এই ভাষা সন্ত্রাসের জন্য কতটা ভোট পরবর্তী হিংসা দায়ী, সেটা এই কদিনে আত্মমূল্যায়ন করে আমি বুঝেছি। তুমি তো অনেকগুলো কথা বলেছো, তোমার অনুশোচনা হচ্ছে না? অফকোর্স হচ্ছে, সেটা থেকে তো শুভেন্দু বাবুকে তুমি ব্যক্তিগত আক্রমণ করেছি, অ্যাবসলিউটলি করেছি, অ্যাবসলিউটলি করেছি। তাও আমি এটা বলবো, 80% যা আমাকে বলা হতো করার জন্য সেটা করিনি। 85% বেশি আরো করতে বলা হতো? 85% যেটা বলা হতো আমি সেটা করিনি, 15% করেছি। তখন তোমাদের মতামত শোনা হতো না যে এইভাবে আক্রমণ আবার কি বললাম? অর্ডার, এটা বলতে হবে, এটা করতে হবে, অর্ডার। আমি বলতে চাইছি তুমি একজন শ্রেষ্ঠ সবুজ সৈনিক হতে চেয়েছিলে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, যখন মোহনবাগানে ব্যারেটো খেলতো, আর ব্যারেটো হ্যাট্রিক করেছিল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে, ইস্ট বেঙ্গলের যত সবুজ তোতা পাখিরই কথা বলছো? সবুজ তোতা পাখি, তখন ইস্ট বেঙ্গলের যত সমর্থক ছিল তারা ব্যারেটোকে মা মাসি তুলে গালাগাল করেছিল। ঠিক একইভাবে বাইচুং যখন ইস্ট বেঙ্গলের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে হ্যাট্রিক করলো, তখন মোহনবাগানের সব সমর্থকরা বাইচুংকে মামাসি তুলে গালাগাল করেছিল। আমি আমার টিমের ব্যারেটো বা বাইচুং ভুটিয়া ছিলাম, সেই জন্য মিডিয়া আমাকে ডাকছে, আর আমি চতুর্দিক থেকে আমি গালাগালটা খাচ্ছি। বাকি আরো 6 জন তো সাসপেন্ড হয়েছে, তাদের কেউ চেনে, তাদের কেউ জানে, তাদের ন্যাশনাল মিডিয়া ডাকছে না স্টেট মিডিয়া ডাকছে। কতটা উপভোগ করছো গালাগালিগুলো? প্রথমে খারাপ লাগতো, তারপরে এত আধুনিক গালাগালি দেখে মজা নিচ্ছি। এখন আমি একটা রিয়েলাইজ করেছি, যেহেতু আমি রাজনীতির ছেলে, রাজনীতিই করব, যে ভুলগুলো করেছি সেই ভুলগুলোর থেকে শিক্ষা নিয়ে
আগামী দিনে রাজনীতিতে যাতে সেই ভুলগুলো না করি সেটা ঠিক করছি নিজেকে। দর্শক বন্ধুরা, আমার গেস্ট একটাও কিন্তু বাজে শব্দ উচ্চারণ হবে না আমার কমেন্টে। না না, সে করতেই পারে। একটাও ক্রিটিসিজম করুন, অনেক রকম উপায় আছে, অনেক রকম ভাবে, দয়া করে গালাগালিটা দেবেন না। বলো। তো এটাই হচ্ছে ব্যাপার। আমাকে ওপেন বলা হয়েছিল, যেহেতু তোমাকে আমি যেটা বললাম যে আমার সব অ্যাসাইনমেন্টই ছিল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। আমাকে বলা হয়েছিল যত গালাগাল দেবে, যত তোমার বিরুদ্ধে কেস হবে, এফআইআর করবে শুভেন্দু অধিকারী, তত তোমার প্রমোশন হবে, তোমার বিধানসভার টিকিট কনফার্ম। আমি সেবাশ্রয় গিয়ে, যদি আপনারা আর্কাইভে খুঁজে পান, সেবাশ্রয়তে যে আমি প্রথম সাংবাদিক সম্মেলনটা করেছিলাম, সেটা খুব সুন্দর নর্মাল সম্মেলন করেছিলাম, এবং আমি বলেছিলাম বিরোধী দলনেতা আর নন্দীগ্রামের বিধায়ককে বলবো এসে দেখে যান কিভাবে স্বাস্থ্য পরিষেবা দিতে হয়, শিখে যান, শুধু এইটুকু বলেছিলাম। আমাকে ফোন করে রীতিমতো বলা হয়েছে এইভাবে কথা বললে হবে না, কিন্তু তোমাকে ওখানে পাঠানো হয়েছে যে শুভেন্দুকে কাউন্টার করার জন্য। আমাকে লিখে পাঠানো হতো শুভেন্দুর বাবাকে গালাগাল দাও। আমার একটা ভিডিও, একটা আর্কাইভে কেউ বার করতে পারবে না আমি কোনোদিন শিশির বাবুকে গালাগাল দিয়েছি। উল্টে যখন মিডিয়া ধরেছে, আমি বলেছি উনি অনেক বর্ষিয়ান নেতা, ওনাকে নিয়ে মন্তব্য করুন। আমাকে ওপেন বলা হতো এটা তুমি করছো না, কিন্তু আমাকে বলা হতো শুভেন্দু অধিকারী বলেছেন ওনার মা এক কাপড়ে বরিশাল ছাড়তে বাধ্য হয়েছিল, ওনার মাকে রোহিঙ্গা বলে আক্রমণ করো। আমি করিনি, আই হ্যাভ নট ডান ইট। এটা সত্যি বলছো? এটাই পার্টি স্ট্যান্ড ছিল? আই হ্যাভ নট ডান ইট। আমাকে আমি একটাই কথা, ওই যে তিন বাটি কথাটা, তিন বাটি কথাটা, ওইটা ওই নন্দীগ্রামেরই একটা নেতা আছে 1 নম্বর ব্লকে, শুভেন্দু বাবু বাংলার মুখ্যমন্ত্রী খুব ভালো করে চেনে, শাহাবুদ্দিন বলে। শাহাবুদ্দিন ওটা বলেছিল পার্টিকে, পার্টি আমার মুখ দিয়ে বলিয়েছিল। আরো অনেক নোংরা নোংরা মন্তব্য। আমি তো মানে ওই লেভেলে আমার বাড়ির শিক্ষা বলে আমি নামতে পারিনি। অন্য কোনো ছেলে হলে তো স্বপ্ন দেখা তো অপরাধ নয়, সবাই তো এমএলএ হতে চায়। আমাকে বলছে কনফার্ম তুমি শুধু গালাগালটা করে যাও। কি গালাগাল, কি লেখা হতো আমি বলে বোঝাতে পারবো না কি লেখা হতো। আমি তো বলিনি, 85% কথা আমি বলিনি। এই মুহূর্তে আমাদের দর্শকদের সামনে তুমি শুভেন্দু বাবুর উদ্দেশ্যে কি বলবে? এই যে এত কটু কথা বলেছো শুভেন্দু বাবু। না, শুভেন্দু বাবুর উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। শুভেন্দু বাবু অনেক বড় মাপের রাজনীতিবিদ, অনেক বড় মাপের রাজনীতিবিদ। কখনো এই তোমারই তো দলের এক সময় এড়িয়েছিল। শুভেন্দু বাবু জানেন আমি যা করেছি, যা বলেছি দলের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, ব্যক্তিগত স্তরে নয়। যখন শুভেন্দু বাবু তৃণমূলে ছিলেন তখন আমি তো একদম লোয়ার লেভেল কর্মী ছিলাম। কারুর সাথে, ওনার সাথে পিডব্লিউডি টেন্টে দেখা করতে যেতাম, উনি আমাকে এত মোটা মোটা ফিস ফ্রাই খাওয়াতেন। তখন তো একদম মানে নিচু স্তলার কর্মী ছিলাম। শুভেন্দু অধিকারী বাঘের বাচ্চা, প্রমাণ করে দিয়েছে। স্ট্যাটস প্রুভ ইট, রিজু দত্তর বলার অপেক্ষা রাখে না। নন্দীগ্রামে বিজেপিতে ঢোকার জন্য বলছো না তো? না, সেই প্রসঙ্গে আসি, আগে এইটা বলে। শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। তৃণমূলে থাকাকালীন 8টা জেলার অবজারভার, সাংসদ, ক্যাবিনেট মিনিস্টার, সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার, সিভি তো আছে। এত ভরসা করেছিল তো তাকে। তো এবার প্রশ্নটা উঠবে, শুভেন্দু অধিকারীকে দল ছাড়া করলো কে? আজকে শুভেন্দু অধিকারীকে যদি তৃণমূল কংগ্রেস থেকে না তাড়ানো হতো, সত্যিটা বলবে তো? আমি তো জানি না, কারণ শুভেন্দু বাবু জানে। শুভেন্দু বাবু তো বলেনি কোনো ইয়েতে, আমি তো ওই মিটিং এ ছিলাম না। কিন্তু কানাঘোষা আমরা তো সবই জানি। আমি জানি না, জনগণ তো জানে। আমি জানি যে দলের তরফ থেকে সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, আরেকজন কেউ একজন শীর্ষ নেতৃত্ব গেছিলেন ওনার সাথে কথা বলতে। বাট শুভেন্দু অধিকারীকে ষড়যন্ত্র করে দল থেকে তাড়ানো হয়েছে। সেই ষড়যন্ত্রটা তোমরা বুঝতে পারলে না, ওটা রাজ্যবাসী বুঝে গেল। ছাড়ুন, রাজ্যবাসী যখন জানে আর আমার মুখ দিয়ে কাকে আর ব্যক্তিগত আক্রমণ করবো। কিন্তু শুধু শুভেন্দু বাবু নয়, আজকে যদি শুভেন্দু বাবুকে দল থেকে না তাড়ানো হতো, আজকে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী, আর পাশে শুভেন্দু বাবু দাঁড়িয়ে ভি সাইন দেখাতে, তো ভালোই। তো সেই জন্যই শুভেন্দু বাবু তো উল্টে দেখলাম ভালোই হলো। শুধু শুভেন্দু বাবু নয়, আগামী দিনে এই বাংলার শুভেন্দু বাবুর ক্যাবিনেটের মন্ত্রী তাপস রায়, তৃণমূলে থাকাকালীন ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক ছিল, ক্যাবিনেট ছিল না, মিনিস্টার র্যাঙ্কটা ছিল, তাকে তাড়ালো কে? শুধু তাই নয়, বলতে হবে কে তাড়ালো। ষড়যন্ত্র করে, একটু বলতে হবে। আমি জানি না, দল থেকে তো তাকে তাড়ানো হয়েছে। কুণাল দাও তো দেখলাম একটা বড় ফেসবুক পোস্ট করেছে, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। তুমি কেস খাবে না? না না, আমার আর কিছু নেই, তাড়িয়ে দিয়েছে। বাট আমি মানে এই জায়গাটা একটা বলার আছে, আরো বলি, আরো দু তিনটে নাম। বলো। সজল ঘোষ, রাইট, কেন তাড়ালে? ওকে, ওর দরজা ভাঙলো কি করে? সজল দা কি চেয়েছিল দেবুদা? একটা কাউন্সিলর টিকিট চেয়েছিল। ঘন্টার পর ঘন্টা বক্সিদার ভবানীপুরের অফিসের বাইরের ওই গলিতে চেয়ারে বসে থাকতো। তাড়ালো কেন ওকে দল? আজকে সে বিধায়ক। কালির চালে কি ইট মারেনি বলে? হতেও পারে। এই হ্যাঁ, আমার দলে তো, আমার প্রাক্তন দলে এটা আমি দেখেছি, বাইরের থেকে কেউ আসলে তাকে মাথায় তুলে নাচা হয়, নিজের দলের ইন্ডিজিনাস অর্গানিক কর্মীদের ভ্যালু থাকে না।
এটা তো বাস্তব। প্রতিকূর তার এক্সাম্পল একটা বলছো প্রতিকূর একটা বড় এক্সাম্পল। শেষ মুহূর্তে ওকে কেন নিলে? আমি নিয়ে আর কে, আমরা তো বলছি সাফাইওয়ালা, আমরা নিয়ে আর কে, মালিক নিয়েছে, আমরা তো সাফাইওয়ালা। বাবুর এগেনস্টে নন্দীগ্রামে দাঁড় করালে কি ভেবে তাকে? না ওকে তো দাঁড় করানো হয়নি, পবিত্র করকে দাঁড় করানো। আমি পবিত্র বাবুর কথা বলছি। ওকেও তো মালিক জয়েন করিয়েছে। আমরা তো সাফাইওয়ালা, আমরা কি আমাদের সাথে আলোচনা দিতে গেছিল? না আমাদের সাথে আলোচনা করা হয়। আরেকটা নাম কেউ বলছে না, নিশীথ প্রামাণিক, প্রাক্তন উপস্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের, আজকের দিনের বাংলায় শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট মিনিস্টার। নিশীথ আর আমি একসাথে যুব করতাম, এক থালায় খাবার খেয়েছি, মাসের পর মাস, বছরের পর বছর, রাতের পর রাত একসাথে কাটিয়েছি। অভিনন্দন জানিয়েছো? ফোন লাগেনি বা ফোন তোলার সময় পাইনি। নিশীথকে কিভাবে কে কখন তাড়িয়েছে আমার থেকে ভালো কেউ জানে না, সেটা আমি ক্যামেরার সামনে বলবো না যতক্ষণ না নিশীথ পারমিশন দেবে, কারণ মন্ত্রী। ওটার আমি প্রত্যক্ষদর্শী, যে নিশীথকে কিভাবে ষড়যন্ত্র করে তৃণমূল কংগ্রেস থেকে লাথি মেরে বার করা হয়েছিল। ছেলেটা শুধু কুচবিহারের যুব সভাপতি পদটা চেয়েছিল। তো আমি আজকের দিনে একটা জায়গায় একটু আশাবাদী, মানে একটু ইয়ার্কির ছলে বলছি, যে যাদের এই দল সাসপেন্ড করেছে তারা কেউ মুখ্যমন্ত্রী, কেউ ক্যাবিনেট মিনিস্টার হয়েছে। তো ঋজু দত্ত আগামী দিনে কি হবে সময় বলবে। উদয়ন গুহ কিভাবে এলো? সিপিএম থেকে আসলে দল মাথায় তুলে রাখবে। এই দলে এমন অবস্থা হয়ে গেছিল বিগত 1 বছরে, ধরো আমি দলের জাতীয় মুখপাত্র, আমি যদি বলি নিদ্দা খুব ভালো কাজ করছে যাদবপুর এলাকায়, আমি কিন্তু পার্টির লয়ালিস্ট, পার্টির জাতীয় মুখপাত্র, পার্টির থেকে স্যালারি নিই না, তো আমি তো দলের প্রতি আমার আনুগত্য, আর তো কিচ্ছু নেই। আমি বলছি তুমি ভালো কাজ করো। আইপ্যাকের একটা অন্য রাজ্যের একটা ছোঁড়া 20-22 বছরের হাতে ডায়েরি নিয়ে ঘুরছে, সে বললো না 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 নিতপালকে দিলে হবে না, এ ছোট্টটা আছে, তোমার নাম কেটে যাবে। তারা ঠিক করে দিচ্ছে তোমাদের পজিশন হবে? বলছি তো কেটে যাবে নাম। এবার বলবো কাকে? যার বিরুদ্ধে বলবো সে তো আমার মালিকের গাড়িতে করে ঘুরছে, ক্ষমতা আছে আমাদের বলার। আমরা তুমি বলতে চাইছো পার্টিটা একটা মালিকের মালিকানায় পর্যবসিত হয়েছিল? লাস্ট 6 মাস 1 বছর পার্টির অভ্যন্তরে একটা থ্রেট কালচার চলতো। থ্রেট কালচারটা হচ্ছে মাই ওয়ে অর দি হাইওয়ে। তোমাকে যা অর্ডার দেওয়া হচ্ছে সেটা তুমি উইদাউট কোয়েশ্চেন করবে। যদি তুমি না করো, প্রচুর ছেলেমেয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, তোমার দরকার নেই। আর এই অহংকার, এই ঔদ্ধত্যের জন্য এখন পুরো দলটা খালি হয়ে যাচ্ছে, দল করার কেউ নেই। অহংকার পতনের কারণ। ইংলিশে একটা কথা আছে, ইয়োর হিউব্রিস উইল ব্রিং ইয়োর ডাউনফল। দ্যাট ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু তৃণমূল কংগ্রেস। আমার খারাপ লাগে এখন এই দলের এই অবস্থা দেখে। একটা জিনিস ভেবেছো, দল 4 তারিখ থেকে আজকের দিন অবধি পোস্টপোল ভায়োলেন্সের ছবি পোস্ট করছে, ভিডিও পোস্ট করছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, তো এক্স্যাক্ট স্পেসিফিক নাম, অ্যাড্রেস, জায়গা দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ, 3 বারের বিধায়ক, ভারতবর্ষের প্রথম মহিলা রেলমন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা কয়লামন্ত্রী, ভারতবর্ষের প্রথম মহিলা ক্রীড়ামন্ত্রী, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। তিনি গেলেন কোর্টে পোস্টপোল ভায়োলেন্সের কেস করতে। তাকে চোর চোর স্লোগান শুধু না, অশ্রাব্য গালিগালাজ শুনতে হয়েছে। তার কি এটা প্রাপ্য ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো নরেন্দ্র মোদী থেকে মোহন ভাগবত সম্মান করে, এটা এই জায়গায় তো কেউ আঙুল ফোটাতে পারবে না। ইভেন শুভেন্দু অধিকারীও বলেছেন যে ওনার সিকিউরিটিতে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। সেটা তো তিনি অর্জন করেছেন, তার তো আর পাওয়ার কিছু নেই। কিন্তু হাইকোর্ট চত্বরে ওনার সাথে যা হয়েছে সেটা কি ওনার প্রাপ্য ছিল? যাদের প্রাপ্য ছিল তারা কোথায়? এই যে পোস্টপোল ভায়োলেন্সে যখন কর্মীরা মরছে, কর্মীরা মারছে, কর্মীরা যখন বাড়ির বাইরে যখন এত ভিডিও দেয়া হচ্ছে, আজকে এই তোমার পডকাস্টে ঢোকার আগে দেখলাম পার্টি নাকি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে 3টে জেলার, তারা নাকি যাবে ফ্যাক্ট ফাইন্ডিং করতে। 4 তারিখ থেকে তৃণমূল কংগ্রেসের আজকে 15 তারিখ অব্দি 11 দিন 80টা বিধায়ক, 42টা সাংসদ ছিল। বিধায়কগুলোর কথা ছেড়ে দিলাম, 42টা সাংসদ ছিল যাদের সিকিউরিটি আছে, যাদের প্রিভিলেজ আছে, কারেক্ট? 42টা সাংসদ রাস্তায় নামেনি কেন? গতকাল দেখলাম সায়নী ঘোষ আমার নামে কিছু বলেছে। আমি সায়নী ঘোষকে প্রশ্ন করতে চাই তোমার চ্যানেলের মাধ্যমে, ম্যাডাম আপনি তো যাদবপুরের সাংসদ, আপনি তো থাকেন এই টালিগঞ্জে, বেশি দূরে নয়, গল্ফ গ্রিনে থাকে। গল্ফ গ্রিনে, আমার পাড়ায় গল্ফ গ্রিনে। তো যাদবপুরে যখন কর্মীরা মার খাচ্ছে, কর্মীদের দোকান ভাঙা হচ্ছে, কর্মীরা ঘর ছাড়া,
আপনি তো সাংসদ, আপনার তো সিকিউরিটি আছে, পুলিশ আপনাকে প্রোটেকশন দেবে। কারা মার দিচ্ছে? আপনি বিজেপি জানেন। কিন্তু কাউকে গায়ে হাত দিয়েছে বলে আমার মনে হয় না। এটা আমি তৎকাল বিজেপি আবার বলছি হুম। বাম আমলের যে গুন্ডাগুলো 2011 সালে সবুজ আবির মেখে তৃণমূল হয়েছিল, যারা 4 তারিখ বিকেল 4টে নিজের গায়ে গেরুয়া আবির লাগিয়ে তৎকাল বিজেপি হয়েছিল, সেইগুলো করছে এই কাণ্ড। পুরনো বিজেপির কেউ করেনি। আমরা তো এই বলছি, যে ফ্যাক্ট ফাইন্ডিং পাঠানো হচ্ছে, এটা তো কোনো বেকার, কারণ পোস্ট পোল ভায়োলেন্স তোমার কথা অনুযায়ী তো আরে যা হওয়ার হয়ে গেছে তো, যাদের যা শেষ হওয়ার শেষ হয়ে গেছে, যারা খুন হওয়ার খুন হয়ে গেছে, এখন পুরো ব্যাপারটা থিতিয়ে গেছে। আমার প্রাক্তন মালিককে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি জাননি কেন কর্মীদের পাশে? হ্যাঁ, সে কোথায়? এই 42টা সাংসদ যায়নি কেন? ডেরেক ওব্রায়েন কোথায় যায়নি কেন? ডেরেক ওব্রায়েন এত বড় বড় কথা, মাথা কামিয়ে নেবো, নরেন্দ্র মোদীকে নাম ধরে ডেকেছিল, যায়নি কেন? দিল্লিতে কেন পালিয়ে বসেছিল? নাম করে বলছি, কেন যায়নি? সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘর থেকে বেরোননি কেন? উল্টে যে হোয়াটসঅ্যাপ চ্যাট এখন সংবাদ মাধ্যমে প্রকাশ্যে চলে এসছে, সেখানে তিনি কাউন্সিলরদের কুত্তা বলছেন। এখান থেকেই তো প্রমাণিত যারা আমাদের মতো কর্মী, আমরা তো এই দলের কাছে কুত্তা। সেটা আমি উপলব্ধি করছি, কুত্তা। হয়তো জাতটা ভালো বলে ল্যাব্রেডর, বাকিগুলো তো রাস্তা লেডি। কি বলছো তুমি? সামনে বলছি, আমি তো ওনাদের গালাগাল দিচ্ছে না, নিজেকে গালাগাল দিচ্ছে। আমি অনেক কল্যাণ বাবুর ভূমিকাটা এখানে কি? কল্যাণবাবুর মতো ব্যাটিং করছে। আমি যে কথা বলছি কল্যাণবাবু সেম কথা বলেছে, কোনো অ্যাকশন নেই। ঠিক তোমার আছে, সঙ্গে তিরঙ্কুর ভট্টাচার্যের কি সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক, ভাতৃসম, ছোট ভাই আমার। 8 বছরের কন্টিনিউয়াস ছাত্র নেতা। 8 বছরে কেন জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে ইলেকশন করাতে পারেনি। তারপরে নোয়াপাড়ার প্রার্থী, নোয়াপাড়ায় হেরে যাওয়ার পরে বিগত 10 দিন ও ঘর ছাড়া ছিল, পালিয়ে বেরিয়েছিল, এখন আবার আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় আসছে। তৃণমূলের সঙ্গে কথা হয়েছে? না, আর কথা ইলেকশন আর কথা হয়নি, ছিলই না তো, পালিয়ে বেড়াচ্ছিল, সার্ভাইভাল মোডে ছিল সবাই। পুরো দলের যত কর্মী তারা সার্ভাইভাল মোডে ছিল। যাদের জন্য দল করেছে তারা ফোন ধরেনি, নিজেদের প্রাণ নিজেরা বাঁচিয়েছে, নিজেরা পালিয়ে বেরিয়েছে। দক্ষিণ কলকাতার যুব সভাপতি সার্থক মনে হয় হালে ঘরে ঢুকেছে 10 দিন না 12 দিন বাদে। দক্ষিণ কলকাতার ছাত্র সভাপতি সাব্বির এখনো বাড়ি ঢুকেছে কিনা জানি না। উত্তর কলকাতার, আমি কলকাতার বলছি, উত্তর কলকাতার যুব সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, কেউ ওর ফোন ধরেনি। 10 দিন বাড়ির বাইরে ছিল, কাল না পরশু বাড়ি ঢুকেছে। কিন্তু আমরা তো দেখছি তৃণমূলের বিধায়করা পুলিশের ভয়ে পালাচ্ছে, এত বেআইনি সব। কার কথা বলছো? দিলীপ দার? একদমই তাই। দিলীপদার মতো অনেকেই আছে যারা পুলিশের ভয়ে। আমি তো ফেসবুকে পোস্ট করেছি যে 13 বছর কি করলাম তৃণমূল কংগ্রেস, আমি বিস্মিত ওনার বাড়ি দেখে, উল্টে সাসপেনশন খেয়ে গেলাম। তোমার জন্য এটা কি করে জানবো? আমার বাড়ি চলো, ওপেন চ্যালেঞ্জ। আমার বাড়ি যাও, আমার পাড়ায়, আমার বিধানসভায়। এখন তো বিজেপির বিধায়ক, এখন তো আমি যে বিধানসভায় থাকি। রিতেশ দার সঙ্গে কিরকম তোমার সম্পর্ক? রিতেশ দা কি করেছিল জানো আমার জন্য? সে তো বিজেপি। আমি যখন ফোন করে বললাম রিতেশ দা এই পরিস্থিতি, রিতেশ দা আমার সামনে, যে থানার অন্তর্গত আমার বাড়ি, সেই ওসি কে আমার সামনে ফোনে বলছে রিজু দত্তের গায়ে হাত দেওয়া মানে আমার গায়ে হাত দেওয়া। এটা আমি ভুলে যাবো? এটা আমি বেইমানি করবো? রিতেশ দাকে ফোন করে তুমি জিজ্ঞেস কর, তিনি তো বিজেপি, আমি এখন কোনো দলেই নেই, আমি সাধারণ মানুষ, যে রিজু দত্ত কাশীপুর বেলগাছিয়ায় দলের জাতীয় মুখপাত্র থাকা সত্ত্বেও 1 টাকা তোলাবাজি করেছে কিনা, কারুর জমি দখল করেছে কিনা, কারুর ফ্ল্যাট দখল করেছে কিনা, ইল্লিগাল কেন প্রমোটিং করেছে কিনা, কারুর বাড়ির মা বোনের গায়ে হাত দিয়েছে কিনা, কাউকে ফলস পুলিশ কেস দিয়ে থানায় ঢুকিয়েছে কিনা, ওপেন ক্যামেরার সামনে বলছি। শুধু তাই নয়, 27 দিন আমি নন্দীগ্রামে ছিলাম। আজকে নন্দীগ্রামের বিধায়ক, বাংলার মুখ্যমন্ত্রী, তিনি খোঁজ নিয়ে নিক না নন্দীগ্রামে যে আমি 27 দিন ছিলাম, 8 আনা পয়সা রিজু দত্ত কারুর থেকে নিয়েছে কিনা। সব মানছি, তুমি এই ক্ষমতাটা আছে বলেই তো বলছি। হ্যাঁ বলছো তুমি, কিন্তু এটা তুমি এখন বলছো কেন? এগুলো আগে কেন বলোনি? আগে বলিনি কারণ আমি যে দলে ছিলাম সেই দলে আমার কর্তব্য, আমার রাজধর্ম ছিল সেই দলকে ডিফেন্ড করা মুখপাত্র হিসেবে। আমি 4 তারিখও বলিনি, আমি 6 তারিখও বলিনি, আমি 7 তারিখও বলিনি। পাবলিকলি না বললে আমাকে তুমি দলকে বলোনি। দলকে তো 1000 বার অনেক কথা বলেছো, 1000 বার অনেক কথা বলেছি, তার জন্য 1 মাস টিভিতে পাঠানো হবে না। আজকে অনেকে শাস্তিটুকু সে এইটাই, টিভিতে পাঠানো হবে না। আজকে অনেকে তোমার এই চেয়ারে বসে বলছে 2 বছর 2.5 বছর আমাকে টিভিতে পাঠানো হয়নি, বলে গেছে তো একদম, আমি নাম নিই না কারণ। তাকে উল্টো প্রশ্নটা করেছো কেন তাকে 2.5 বছর টিভিতে পাঠানো হয়নি? সে তো অনেকগুলো সে তো কারো অভিষেকের বিরুদ্ধে অনেক কথা বলেছে, সে বলতেই পারে, কিন্তু অভিষেক ব্যানার্জি আজকে জিতলে কিন্তু 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো একটা সেলফি তোলার জন্য। আর 2.5 বছর তাকে কেন পাঠানো হয়নি তার পেছনেও কিন্তু একটা বড় কারণ আছে, আমার বলার দরকার নেই, আমি জাস্ট বলছি। আমাকে কি করা হতো, ধরো আমি একটা জিনিস, আমি আরজি কর আমি ডিফেন্ড করেছি চ্যানেলে বসে, আমি ফোন করে যখন বলেছি
এটা হতে পারে না। আমার মা, আমার স্ত্রী ওই মিছিলে হাঁটছে, আমি কি করে গালাগাল দেব? আমাকে প্রথম দিন দুটো শো, আরজিকর ঘটনার প্রথম আর দ্বিতীয় দিন দুটো শো দিয়ে 7 দিন বসিয়ে দেওয়া হলো। বেশি কথা বলছি। যখন ম্যাটারটা বাম তুমি প্রতিবাদ করেছিলে তার মানে দলের বললাম তো মধ্যে মধ্যে 7-10 দিন বসিয়ে দিল। তারপরে যখন পুরো আরজিকর ইস্যুটা পলিটিক্যাল হয়ে গেল, বাম অতিবাম হাইজ্যাক করে নিল পুরো ইস্যুটাকে, তখন আবার আমাকে পাঠানো হলো তোমার বামদের সেনাপতি গালাগাল। সেই সময় কোথায় ছিল আরজি করের মুভমেন্টের সময়? তাকে তো একটা স্টেটমেন্ট দিতে দেখিনি। আমি যা তখন জানতাম যে তিনি চোখ দেখাতে আমেরিকা গেছিলেন, এটাই আমি জানতাম, যে তিনি চোখ দেখাতে কোনো একটা কনস্পিরেসি চলছিল যে মমতা দিকে সরিয়ে অভিষেক ব্যানার্জি মুখ্যমন্ত্রীর পদে আসবে। এইগুলো আমি অ্যাকচুয়াল উত্তর হচ্ছে আমি সত্যি জানি না, কিন্তু এইগুলোকে নিয়ে যদি বাড়াবাড়ি করে আমি বলি, হয়তো রিজু দত্ত বিস্ফোরক, তোমার ভিউও বাড়বে, আমার ভিউ এর দরকার নেই, আমরা সত্যিটা তুলে ধরতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এইগুলো বললে আমার টিআরপি বাড়বে, তোমার ভিউ বাড়বে, কিন্তু সেটা সত্যি হবে না। না, অবশ্যই হবে না। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে থাকে, তো যে ষড়যন্ত্র করেছে সে জানে আর মমতা ব্যানার্জি জানে। আর যদি মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করার ষড়যন্ত্র হয়ে থাকে, নিশ্চয়ই মমতা ব্যানার্জি তাকে তার পাশে চেয়ারে বসাবে না। আর মমতা ব্যানার্জিকে গদিচ্যুত করার জন্য এত বড় ষড়যন্ত্র হচ্ছে, সেটা আমার মতো বাকি সাফাইওয়ালারা জেনে গেল। কি বলছেন, কি বলছেন? সবার না, মানে আমার কথা হচ্ছে, কোথাও কি কষ্ট হয় যে পরিবারতন্ত্র যেই তত্ত্বটা খাড়া করা হয় তৃণমূলের ক্ষেত্রে, সেটা খুব বেশিভাবে প্রযোজ্য? মানে প্রযোজ্য, মানে একেবারে প্রযোজ্য। এবং পরিবারতন্ত্র বিজেপিতেও আছে। বিজেপির বিহারের পুরো ক্যাবিনেটটা দেখে নিন, পুরোটাই পরিবারতন্ত্র। তৃণমূলে তো আছেই আছে, কিন্তু সেটা আমি আমার কপাল বলে মেনে নিয়েছিলাম, নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম যে তোমার মধ্যে যতই ট্যালেন্ট থাকুক, তুমি নেতা মন্ত্রীদের ছেলেপুলের পরে তুমি চান্স পাবে। আজকে আমি একটা, এই যে আমি সাসপেন্ড কেন, আমি বিজেপিকে থ্যাংক ইউ বলেছি আমার পরিবারকে বাঁচানোর জন্য, তাই তো? এছাড়া আর কোনো বিষয় নয়? আর কোনো বিষয় নয় তো। ওই ভিডিওটা করার পরবর্তীকালে এমন তো শোনা যাবে না রিজু এই করেছিল, রিজু করেছিল। তৃণমূল কংগ্রেস বলুক না। আমার কাছে রাজীব ব্যানার্জির ক্ষেত্রে বলা হয়েছিল। আমার কাছে তো শোকজ লেটার আছে। শোকজ লেটারে কি বলেছে? ওই একই তো, কোহিনুরের শোকজ লেটারটা আমি নাম নিচ্ছি, ও মিডিয়াকে দিয়ে দিয়েছিল, বয়ান তো ওই একই, সেম। ইয়েস, ডিফেমেট, দরকার পড়লে আমি প্রকাশ করে দেবো, ডিফেমেটরি স্টেটমেন্টস এগেইনস্ট দ্য পার্টি। বলেনি তো ও চুরি করেছে, চামারি করেছে। তুমি তার উত্তর দিয়েছিলে, সুযোগ দিয়েছিল উত্তর দেওয়ার? আমার সাথে তো সেখানেও একটা বড় গেম হয়েছে। কিরকম? আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এইগুলো পাঠিয়েছি। আমি ডেরেক ওব্রায়েন, যে ডিসিপ্লিনারি কমিটির মাথা, যে শোকজ লেটারটা ইস্যু করেছিল, তাকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম। আমি দেখাতে পারবে? দেখাচ্ছি, আমি শোয়িং ইট টু ইউ। আমি শোয়িং ইট টু ইউ। সে আমাকে ব্লক করে দিতেই পারে, কিন্তু আমি শোয়িং ইট টু ইউ। ফ্রাইডে 8th মে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি কি লিখেছি তুমি পড়ো। পড়ো। না, আমি একটুখানি ক্যামেরার সামনেও ধরছি, আপনারা দর্শকরা একটু যদি পড়ে নিতে চান পড়তে পারেন। প্রথম কোন চ্যানেলকে দেখালাম, যে রেসপেক্টেড স্যার, প্লিজ লেট মি নো দ্য টাইমিংস of when I can appear before the disciplinary committee at Trinamool Bhavan to give my explanation. Thanking you, Riju Dotto. Thanking you, Riju Dotto. কোনো ইয়েস ছিল? এই দেখো না, 9:58। তারপরে কোনো রিপ্লাই আসেনি। আচ্ছা। তারপরে শনিবার দিন আমি ডেরেক ওব্রায়েনকে এটা পাঠাই, আমায় ব্লক করে দিয়েছে বলে আর যাচ্ছে না। এই ছবিটাও তুমি ক্যামেরায় দেখাও। অলরেডি তোমাকে ব্লকও করে দিয়েছে। হ্যাঁ, এই যে রিসিভিং কপি, রিজু দত্ত's রিটেন স্টেটমেন্ট অন শোকজ নোটিস ইস্যুড বাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তৃণমূল ভবনে 9 তারিখ সকাল 11:27 মনোজ বলে একটা ছেলে রিসিভ করেছে। দেখো। এখানে তাই তো দেখতে পাচ্ছি। আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো এটাকে একটু দেখিয়ে দিতে দর্শকদেরকে। ঠিক আছে, আমার সাথে কিরকম গেম খেলা হলো। আমি ডেরেক ওব্রায়েনকে জিজ্ঞেস করলাম কখন যাব তৃণমূল ভবনে, তোমাকে আমি দেখালাম মেসেজ, তারপরেও ফোন করেছি, ফোনের উত্তর নেই, যে সে আমাকে জানায়নি কখন যেতে হবে। এইদিকে ডেরেক ওব্রায়েন চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে চলে গেছে ভবনে। আমি কি অন্তর্যামী জানবো যে তারা বসে আছে ভবনে? আচ্ছা। পরের দিন আমি যে রিপ্লাইটা দিই, এটা আমাকে অভিষেক বাবুর অফিসেরই একজন বলেছে, আমি তার নাম নেব না কারণ তিনি এখনো ওখানে আছে, যে আমাকে যে সাসপেন্ড করেছে, যে চিঠিতে চন্দ্রিমা ভট্টাচার্যের সই আছে, চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে আমার রিপ্লাইটা পৌঁছয়নি, আমার রিপ্লাই পড়েও নি। সেই জন্যই আমি টুইট করেছি এবং ফেসবুকে লিখেছি যে আমার রিপ্লাই পড়ার আগেই ছাপানো ছিল নাকি।
বলছো? এবং যখন তারা গিয়ে বলেছে চন্দ্রিমাদি রিজুর সাসপেনশন লেটার, রিজু তো টুইট করেছে, ও তো রিপ্লাই দিয়েছে, বলছে রিপ্লাই তো আমি পাইনি। ক্যান ইউ ইমাজিন? এতটাই বিধ্বস্ত গোটা দল। ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন? থ্যাংক ইউ বলার জন্য আমি যে এত মুখ খুলছি একটা কারণে বস, আমি থ্যাংক ইউ বলেছিলাম, তার জন্য আমাকে সাসপেন্ড করলো। আমাকে বলতে পারতো এসো, এসে কান ধরে ক্ষমা চা। আমি এতটাই দলকে ভালোবাসতাম, আমি গিয়ে কান ধরে ক্ষমা চাইতাম। আমাকে যদি বলতো তোকে আর 2 মাস কোনো টিভিতে পাঠাবো না, আমি মাথা পেতে মেনে নিতাম। ধরো কাল সকালবেলায় তোমার সাসপেনশন উঠে গেল, জয়েন করবে দলে? তৃণমূল যদি আমার সাসপেনশন তুলেও নেয়, আমি আর তৃণমূল কংগ্রেস করব না। বুকে হাত দিয়ে বলছো? ওপেন বলছি ক্যামেরার সামনে। কালকে আমার ফেসবুকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানেও বলেছি তৃণমূল কংগ্রেস আমার সাসপেনশন তুলে নিলেও আমি তৃণমূল কংগ্রেস করব না, করব না। ভগবদ গীতাতে একটা, ভগবদ গীতা তো সংস্কৃতে লেখা, তার একটা হিন্দি শ্লোক আছে যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, अगर सब कुछ भी दांव पे लग जाए पार्थ, अगर सब कुछ भी दांव पे लग जाए पार्थ, फिर भी अपमान का बदला कभी समझौता नहीं हो सकता। समझौता আমি আর করব না, কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে রাজনীতির ময়দানেই দেখা হবে। কোনো মানুষ শক্তিশালী হয় না, কোনো মানুষ দুর্বল হয় না, মানুষের সময় শক্তিশালী বা দুর্বল হয়। তাহলে পার্টি জয়েন করছো? আর যখন সময় আসবে, গড ফরগিভস, ইংলিশে একটা কথা আছে না, ভগবান ক্ষমা করে, আমি কিন্তু ভগবান নয়। আমি বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব, বাংলার শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করেছিলাম। তুমি যে কথাটা বললে আমি তার উত্তরটা দিচ্ছি, আমার পরিবার আর জীবন জীবিকাকে রক্ষা করার জন্য, তারা রক্ষা করেছে। আর আমি ওপেন ক্যামেরার সামনে বলছি, কোনো বিজেপির নেতাকে আমি বলিনি আমার কথাটা একটু ভেবো, একটু কাজ করার সুযোগ দিও, আর তো কিছুই নেই, একটু আমার পেন্সিল বুকিংটা করে রাখো, বা একটু মন্দিরের দরজাটা খুলে দাও, বসতে চাই না। বিজেপির কেউ, তাদের এমনিও 207 পাওয়ার পর আমাদের মতো ছেলেদের দরকার নেই না, ওরা বলেছে একটু দাঁড়িয়ে যা দেখছি। এটা হচ্ছে সম্পূর্ণ সত্যি কথা, বাকি যা হচ্ছে সব ফাউ। আমি যেহেতু মুখ খুলছে বলে আমাকে সব বিজেপি বানিয়ে দিয়েছে। প্রশান্ত কিশোরের মতো নতুন পার্টি করবে? আমার সেই অর্থও নেই, সেই সামর্থ্যও নেই, সেই ক্ষমতাও নেই। প্রশান্ত কিশোর সারা ভারতবর্ষ জুড়ে 6টা বড় বড় ইলেকশন করে ওর যা অর্থ ছিল সেটা দিয়ে জনসুরাজ তোমার এই বানিয়েছে। ইমেজটার উপর ভরসা নেই? না, শুধু ইমেজে হয় না, এখন রাজনীতি করতে গেলে অর্থ লাগে। শুধু একা রাস্তায় নামলে পিটিয়ে মেরে ফেলে দেবে। তো বাস্তবটা বুঝতে হবে। আমাকে অনেকে, ভারতবর্ষের অনেক ন্যাশনাল পার্টি আজ থেকে 1 বছর আগে, 2 বছর আগে বিজেপির, আমি যেহেতু একমাত্র আমার দলের, যে ইন্ডিয়া টুডে কনক্লেভ করেছি, টাইমস নাও কনক্লেভ করেছি, এনডিটিভি কনক্লেভ করেছি, CNN নিউজ 18 কনক্লেভ করেছি, আর কেউ করেনি। আমরা তো সেটাই দেখেছি। আমাকে 2 বছর আগে बीजेपी बड़ बड़ नेतृत्व बोलेছিল तुम्हारा जगह एक पॉलिटिकल बड़ा पार्टी में होना चाहिए, মানে আজকের দিনে তারা বিজেপির ক্যাবিনেট মিনিস্টার সেন্ট্রালে। আমি শুনিনি তখন আনুগত্য 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 আনুগত্য, আনুগত্যের যা পুরস্কার আমি পেয়েছি, আফসোস হচ্ছে। আফসোস হচ্ছে না একেবারেই। আমি বলছি না, ওই ওই দুঃখ কষ্টটা এখন রাগ ঘৃণায় পরিণত হয়েছে। আমার যে সাসপেনশন লেটারটা, ওটা আমি বাঁধাতে দিয়েছি, আজকে আসবে বাঁধিয়ে। ওটা আমার বেডরুমের আমার যে বিছনা যেখানে আমি শুই তার উল্টো দিকে একটা টিভি আছে, সবারই থাকে, হ্যাঁ। বিছনায় শুয়ে লোকে টিভি দেখে, ওই টিভিটার উপরে আমি লাগাবো যাতে রোজ সকালে উঠে ওটা আমি দেখতে পাই। সেইটুকু থাক, স্মৃতি না, এই আগুনটাকে আমি নিভতে দেবো না। স্মৃতি টিতি কিচ্ছু না, এই আগুনটাকে আমি পলিটিক্যাল ছেলে বস। আমি নিজের গ্যাটের পয়সা খরচা করে রাস্তায় ঘষে 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 ঘষে, অভিষেক ব্যানার্জি গাড়িতে উঠে মিছিল করছে, মানে এটা আমি তোমাকে বলছি 2015-র কথা, 11 বছর আগেকার কথা। ওর গাড়ির পাশে পাশে তৃণমূলের একটা ঝান্ডা হাতে নিয়ে সিথি থেকে ধর্মতলা পায়ে পায়ে হেঁটেছিলাম, সিথি থেকে ধর্মতলা। আমি যে ঘরের ছেলে না, আমার মা বাবা ক্লাস 12 কেন কলেজ অবধি কোনোদিন ঠাকুরের আশীর্বাদে, আমার মা বাবার আশীর্বাদে আমাকে পাবলিক ট্রান্সপোর্ট নিতে হয়নি। আমি এটা বড় করে বলছি না, যেটা বাস্তব সেটা বলছি। কিন্তু আমি সিথি থেকে ধর্মতলা ফ্ল্যাগ নিয়ে হেঁটেছিলাম, পায়ে 2 দিন বিছনা থেকে নামতে পারিনি, এত বড় বড় ইয়ে হয়ে ফোসকা পড়ে গেছিল। আবার ফিরে যাবো ভাবছো? কোথায়? ইংল্যান্ডে? না, অনেক, আমার যৌবন, আমার জীবনের সবচেয়ে প্রাইম টাইম 13টা বছর, আজকে আমি 41, তার মানে বুঝতে পারছি দ্য প্রাইম টাইম অফ মাই লাইফ আই হ্যাভ গিভেন টু পলিটিক্স। এটা তো ছাড়বো না। আর এই পলিটিক্স থেকেই জানি না কোন দল কোন সিম্বল, আমি জানি না,
আমি কোনো সিদ্ধান্ত নিই না, আর এবার সিদ্ধান্তটা পরিবারের সাথে নেব, কারণ তারাও আমার জন্য সাফার করেছে। কিন্তু রাজনীতি করেই যা যা স্বপ্ন দেখেছি, রাজনৈতিক স্বপ্ন দেখেছি, সেগুলো পূরণ করব। তোমার এটা এই আমার জেদ। এই সময়টা হুম। তুমি তোমার পরিবারের কাছ থেকে কি কি পেলে? মা কি বললো? কাকিমা তো অনেক কিছু। মা, তোমার- স্ত্রী সাপোর্ট করেছে। ওদের সাপোর্ট না পেলে হয়তো, মানে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ যখন চন্দ্রনাথ রথকে খুন করা হলো, আমাকে একটা ফোন আসলো আমার কাছে, ফোন করে বললো, তুই এক্ষুনি বেরিয়ে যা, নাহলে মার্ডার হয়ে যাবে। কি বলছো? আমি রাত্রেবেলা বউকে নিয়ে দিল্লি পালিয়ে যাই। ওই 3 দিন এবং 7 তারিখ আমার উপরে যা গেছে, আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে না, ওই মুহূর্ত থেকে ফিরে এসে আমি এখানে দাঁড়িয়ে আছি না, আমার জায়গায় আমার উপরে যা প্রেশার ছিল, যেহেতু আই ওয়াজ দ্য মোস্ট ভোকাল পার্সন অফ তৃণমূল কংগ্রেস, আমি সবচেয়ে বেশি গালমন্দ করেছি বিজেপিকে, আমি সবচেয়ে বেশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অ্যাটাক করেছি। আমার জায়গায় অন্য কেউ থাকলে ফ্যানে ঝুলে যেত, ফ্যানে ঝুলে যেত। আমি বলে দাঁড়িয়ে আছি এখনো। আমি তো কোনো দলে নেই, আমি তৃণমূলেও নেই, বিজেপিতেও নেই, কংগ্রেসেও নেই, সিপিএমেও নেই। তাহলে বলছো তুমি এখন তৃণমূলের বাইরে আছো বলে এত আনসিকিউরড? না, তোমার আমি যা কিছু হয়ে যেতে পারে। বিজেপি হ্যাজ গিভেন মি সিকিউরিটি। আবার এতটা ভরসা করছো বিজেপি? আমি করছি আজকের দিনে দাঁড়িয়ে, কারণ ওরা চাইলে আমাকে চাকরি থেকে বার করে দিতে পারতো, সেটা বার করেনি। আমার বাড়িতে কোনো জুলুম, কোনো হামলা, কোনো অগ্নিসংযোগ কিচ্ছু হয়নি। আমার মাকে, স্ত্রীকে আর এইসব নোংরা ফোন আসছে না। মানে ফোন করেও থ্রেট দেওয়া হচ্ছিল? আমার মাকে ফোন করে, তোর ছেলেকে খুন করে তোর ওর মুন্ডু নিয়ে ফুটবল খেলবো ইত্যাদি, তোমাকে জ্যান্ত জ্বালিয়ে দেবো। আমার স্ত্রীকে ফোন করে বলছে, তোর স্বামীকে খুন করব, তোর গণধর্ষণ করব। এগুলো সবই এই তৃণমূলের মানে আননোন নাম্বারস। মানে আচ্ছা। তুমি বিশ্বাস করো, 4 তারিখ 5 তারিখ রাত্রে আমার ফোন, মায়ের ফোন, মায়ের তাও কিছুটা ব্রেক ছিল মাঝে মাঝে, আর আমার স্ত্রীর ফোন 3 থেকে 4 ঘন্টা কন্টিনিউয়াস রিং বেজেই গেছে। মানে আমি ফোন খুলে দেখছি 435 মিসড কল, 460, মানে আননোন নাম্বার। যেহেতু মাই নাম্বার ইজ পাবলিক, এই একটাই আমার নাম্বার, আমার ওই নেতাদের মতো 4-5টা ফোন নেই, সারা বাংলার মানুষ জানে। মানে ওই যে রাগ, ক্ষোভ। আর এদিকে আমি কিন্তু, মানে আই হ্যাভ নেভার ডান এনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি। সেই জন্য আমি আজকে বেঁচে আছি, সেই জন্য আমি এখনো ঘুরে বেড়াচ্ছি, চাকরি করছি, বাড়িতে যাচ্ছি। আর আমি এখন আগামী 6 মাস 3 বছর মাকে নিয়ে বা স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাইনি। এবার একটু ঘুরতে টুরতে যাবো, একটু পাহাড় সমুদ্র দেখবো, একটু 6-7 মাস একটু শান্তিতে কাটাবো। তারপরে রাজনীতির ছেলে তো কিছু একটা রাজনীতিতেই করব। আর এখন কিছু বড় বড় উদার চ্যানেল আছে, ন্যাশনাল এবং স্টেট, যারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাকে জায়গা দিচ্ছে। এএনআইপিটিআই এর মতো বড় বড় এজেন্সিরা তারা এসে বাইট নিচ্ছে। হয়তো এই এতদিনে কিছু করি আর না করি, একটা ছোট হলেও একটা ব্র্যান্ড তৈরি হয়েছে। তৃণমূলের ভবিষ্যৎ কি? জানি না, আমি শুধু এইটুকুই বলবো, ভালো থাক তৃণমূল কংগ্রেস, ভালো থাক। গড ব্লেস তৃণমূল কংগ্রেস, গড ব্লেস মমতা বন্দ্যোপাধ্যায়, গড ব্লেস অভিষেক ব্যানার্জি। মমতা দিকে একটু, মানে এখনো মাতৃসমা শ্রদ্ধা করি, তো মমতা দিকে বলবো, আপনি আপনার স্বাস্থ্যের ওপর খেয়াল রাখুন। আপনার এবার বয়স হয়েছে, আপনি পুরোটা একা নিজের মাথায় নেবেন না। যারা আপনার আশীর্বাদে এত বেড়ে খেলেছে, তাদের একটু রাস্তায় নামতে দিন। দেখুন না, ওনার সুস্থতা কামনা কোর্টে করি, যাওয়াটা ওর কি তুমি দীর্ঘায়ু কামনা করি। ভালো চোখে দেখছো? এই যে কালো কোট পরে মমতা ব্যানার্জি ইজ আ স্ট্রিট ফাইটার, যে যা পারুক ব্যঙ্গ করুক তাকে। কিন্তু এই ম্যান্ডেটের পরে, মানুষের এরকম ক্ষোভ আছড়ে পড়ার পরেও মমতা ব্যানার্জির মধ্যে দম আছে যে সে একা গেছে। অন্য কোনো নেতার ক্ষমতা আছে? নেতা, নেত্রী, মন্ত্রী, সেনাপতি, যুবপতি যারা আছে, তাদের ক্ষমতা আছে এরকম ভাবে ঢোকার হাইকোর্টে? পিঠে চামড়া তুলে দেবে পাবলিক। ওই একজনেরই ক্ষমতা আছে। আর এই যে তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে 41% ভোট পেয়েছে, সেই 41% ভোট তৃণমূল পায়নি, ওনার মুখ দেখে মানুষ দিয়েছে। তাহলে বলছো 294টা আসনে মমতা দিয়েছিল প্রার্থী? এটা তো বাস। কেউ যদি বলে মমতা দিকে ছাড়া কেউ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, হয় সে সস্তার গাঁজা খাচ্ছে, নয় মূর্খের স্বর্গে বাস করে। কিন্তু এত বিতর্কিত সব স্টেটমেন্ট গুলো দিল, দিদির মুখ থেকে বেরোলো, এগুলোর সম্বন্ধে একটু কিছু বলবে না? যার জন্য একটা স্টেটমেন্ট, একটা, কোনটা তোমার চোখে লেগেছে বলো? একটা স্টেটমেন্ট, বা তুমি কোথায় এখানে লেগেছে তোমার কোনটা? একটা স্টেটমেন্ট। কোনটা বলো? আমরা সরে গেলে একটা কমিউনিটি সবাই পুরোটা কবজা করে নেবে, ওই একটা স্টেটমেন্ট এই ইলেকশনটাকে শেষ করে দিয়েছে। আর তার সাথে অভিষেক বাবুর ওই
হুমকি ধমকি চমকানি, এটা না সভ্য বাংলায় এই হুমকি ধমকি, এটা না আমি এখন বুঝতে পারছি এগুলো মানুষ না ভালোভাবে নেয় না। দেখে নেবো, করে নেবো, ছেড়ে দেবো। এখন বিজেপির কিছু নেতা যারা বিধায়ক হয়েছে তারা কিন্তু এই টোনে কথা বলছে, আশা করি তারা সেটা চেঞ্জ করবে। এই যে দেখে নেবো, করে নেবো, ঢুকে যা, বেরোবি না, এটা বাংলা ঠিকভাবে নেয় না। মানে বিজেপিকেও বুঝতে হবে, আমি জানি বিজেপির এখন এই যে বিজেপির এত এই একেবারে অ্যাকশন মুডে চলে এসেছে, তুমি কি তাহলে বলছো এগুলো খুব খারাপ করছে? না 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 না, তৃণমূল বিজেপি আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা ব্যাটিং করছে, আউটস্ট্যান্ডিং। শুভেন্দু অধিকারী তো আর হ্যারি পটার নয় রে ভাই, যে একটা এরকম এরকম ঘুরিয়ে দেবে আর সব উন্নয়ন হয়ে যাবে, সব গুন্ডা জেলে চলে যাবে, সব রাস্তা তৈরি হয়ে যাবে, ব্রিজ তৈরি হতে পারে না। একটা নতুন সরকার এসছে, একটা নতুন মুখ্যমন্ত্রী এসেছে, তাকে তাদের সেই সময়টা দিতে হবে কাজ করা, গঠনমূলক রাজনীতি করতে হবে। ওই প্রথম দিনই ওয়াক আউট করে যাওয়া, এটা এটা বোকা বোকা ব্যাপার একটা। মানুষের রায়কে মাথা পেতে মেনে নিতে হবে, আত্মসমালোচনা করতে হবে। সেটা করছে কারা, কজন? শুভেন্দু অধিকারীকে নিয়ে আমি একটা কথা বলেছি এএনআইতে, পিটিআইতে, আর তোমার চ্যানেলে বলছি, কোনো বিজেপির নেতাও সেই কথাটা বলেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কি করবে না করবে আমি জানি না, সেটা বাংলার মানুষ অনেক আশা ভরসা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে কাজটা করেছে, যদি উনি 10 বছর 15 বছর মুখ্যমন্ত্রী থাকেন, রিজু দত্ত বলবে ওটাই ওনার সবচেয়ে বড় কাজ। কোনটা? 2011 সালে মমতা ব্যানার্জি যে কাজটা একটা কাজ করেছিল, যেটা মমতা ব্যানার্জির এত প্রকল্পের পরেও আমার মনে হয় শ্রেষ্ঠ কাজ, বদলা নয় বদল চাই। শুভেন্দু অধিকারী যেদিন 6 তারিখ রাত্রেবেলা তার আত্মসহায়ককে খুন করে ঝাঁঝরা করে দিল মধ্যমগ্রামে, শুভেন্দু অধিকারী যদি ওই নার্সিংহোম থেকে বেরিয়ে বলতো এবার বদলা হবে, সেদিন রাত্রেবেলা 5,000 তৃণমূল কর্মীর লাশ পড়ে যেত। 5,000 তৃণমূল কর্মীকে সেদিন বাঁচিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। বলেছে কেউ আইন হাতে তুলে নেবেন না, শান্তি বজায় রাখুন, পুলিশ পুলিশের কাজ করছে। দ্যাট টু মি ইজ দ্য বিগেস্ট থিং দ্যাট শুভেন্দু অধিকারী হ্যাজ এভার ডান। 5,000 যান বাঁচিয়েছে শুভেন্দু অধিকারী। এরপরে অন্নপূর্ণা ভান্ডার দেবে, ডিএ দেবে, মেট্রো হবে, রাস্তা হবে, সেগুলো পরবর্তী কথা, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। ওইটা আমি কোনোদিন ভুলবো না। আই ওয়াজ হিজ টাফেস্ট ক্রিটিক, হার্শেস্ট ক্রিটিক, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এবং আমি আপনাকে বলছি, আমার ফেসবুকে এখন আছে কিনা জানি না, দেখে নেবেন, যারা দেখেছে তারা জানে, হুমায়ুন কবির, ওকে আমি জানোয়ার মনে করি, ও বিধায়ক হতে পারে জানোয়ার, ও কিছুদিন আগে শুভেন্দু অধিকারীকে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে একটা নোংরা মন্তব্য করেছিল। আমি ফেসবুকে ভিডিও করে বলেছিলাম, তখন কিন্তু তৃণমূল ক্ষমতায়, ফল প্রকাশ হয়নি, আর তুমিও তৃণমূলে তখন। তখন আমিও তৃণমূলে। আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারীকে আমার থেকে বেশি কেউ টার্গেট করে না বা কেউ অ্যাটাক করে না, কিন্তু আমি আজকে বলছি শুভেন্দু অধিকারী কার সাথে প্রেম করবে, কাকে বিয়ে করবে, কি খাবে, কি পড়বে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হুমায়ুন কবিরের মতো জানোয়ার সেটা বলতে পারে না। তখন কিন্তু তৃণমূল ক্ষমতায়, আমি তৃণমূলের জাতীয় মুখপাত্র, রেজাল্টও বেরোয়নি। তো ওপেন বলছি ক্যামেরার সামনে, আমার প্রিন্সিপাল, আমার আইডিওলজি, আমার মা বাবার শিক্ষা ইজ ভেরি স্ট্রেট। সিপিএম মহাশূন্যে যেতে যেতে আবার একে ফিরে এলো, কি বলবে? আমি যেহেতু কংগ্রেসি ঘরের ছেলে, পিওর কংগ্রেসি ঘরের ছেলে, আমি দেখেছি সিপিএম এর অত্যাচার কিছুটা কিছুটা। আমার বাবা ডাক্তার, বাবা তার আরেক ডাক্তার বন্ধুর সাথে বুথে বসেছিল, বুথ এজেন্ট হিসেবে কংগ্রেসের। আমার বাবাকে কলার ধরে বার করে চড়থাপ্পড় মারা হয়েছিল, আর আরেকজন ডাক্তারকে রাস্তায় ফেলে পেটানো হয়েছিল। কোন সালের ঘটনা? তখন আমরা সরকারে আসিনি, দিস ইজ 11-র আগেরটা, 11-র আগে, 6 আমি তখন কলেজ ফাইনাল ইয়ার, বিটেক করছি। আমি যখন দেখছি আমার বাবাকে মারছে, আমি আটকাতে গেছিলাম। একটা হকি স্টিক পড়েছিল, কে মেরেছিল এখনো জানি না, এটা দেখতে হচ্ছে, এখানে আমার 7টা স্টিচ পড়েছিল, 1 ইঞ্চি এদিকে হলে সারা জীবন এক চোখ চলে যেত। বাবাকে বাঁচাতে গিয়ে? ইয়েস। সিপিএম লোকে তৃণমূলকে খারাপ বলছে, আমি দেখছি সিপিএম এর নেতা, ভায়োলেন্স তো সিপিএম এর আমলে আরো বেশি হতো। লোকে তৃণমূলকে খারাপ বলছে, লোকে সিপিএম এর নেতারা দেখছে টিভিতে গিয়ে বলছে আমাদের 3 মাসে 30 জন শহীদ হয়েছিল, এই হয়েছিল, ওই হয়েছিল। সিপিএম যা অত্যাচার করেছিল 2011-এ, যদি মমতা ব্যানার্জি না বলতো বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত শোনা, একটা সিপিএম এর পার্টি অফিস, একটা সিপিএম এর কর্মী বেঁচে থাকতো না, মানুষের যা রাগ ছিল ওদের উপর। আমি কেশপুরে সভা করতে গেছি, দুজন তোমার থেকে আরেকটু বয়সী দুজন ভদ্রলোক আমার সাথে দেখা করতে এসেছে, এরকম হাত নেই। আমি বললাম কেন? একজনের 1 হাত কাটা, একজনের 2 হাত এখান থেকে কাটা। আমি বললাম কি হয়েছে? বলছে প্রথমবার কংগ্রেসের মিটিং করছিলাম বলে বাঁ হাতটা কেটে দিয়েছে, আর দ্বিতীয়বার সেটা না শুনে ব্যান্ডেজ করে গিয়ে ভোট দিয়েছিলাম এই আঙুল দিয়ে বলে এই হাতটাও কবজি থেকে কেটে দিয়েছে। কি বলছো? সিপিএম
তৃণমূলের অত্যাচার, আমি তো বিজেপি উদারতা দেখিয়েছে, বিজেপিও চাইলে মেরে পাট পাট করে দিতে পারতো, কিন্তু না, এই হিংসার রাজনীতি বন্ধ হওয়া দরকার রিজু, এটা I- I- দরকার। I thank- এটা I- এটা দেশের কাছে আমাদের আই থ্যাংক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ভাষণে তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, এক্স্যাক্ট এটাই বলেছিলেন, হিংসার রাজনীতি বন্ধ হবে। তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সমীপ ভট্টাচার্যকে এবং চিফ মিনিস্টার ইনকামবেন্ট। গোটা দেশের কাছে আমরা মুখ দেখাতে ঠিক আছে, পারি না বাঙালি হিসাবে। বাস্তব। আজকে মনে পড়ে সিপিএম আমলে মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোট, একদিনে 42টা লাশ পড়েছিল, একদিনে। একদমই তাই, যার জন্যই তো তো সেই জায়গা থেকে এখনো 10 জন মারা গেছে, এটাও, বাট বিজেপি হ্যাজ কন্ট্রোলড ইট ফ্যান্টাস্টিক, এটা আমাকে বলতে হবে। এটা যদি- নৌশাদের সঙ্গে কথা হয়? নৌশাদের সাথে কথা কোনোদিনই হয় না, নৌশাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। বিধানসভায় যখনই আমার সাথে দেখা হয় আমায় জড়িয়ে ধরে। যখন তৃণমূলে আমি লিডার হিসাবে নৌশাদকে তুমি কত নাম্বার দেবে? গুড লিডার, গুড পলিটিক্যাল লিডার। পলিটিক্সে ভালো ছেলে, এরকম ছেলে থাকা উচিত, যে দলই থাক। শওকত মোল্লার সঙ্গে তোমার কিরকম সম্পর্ক ছিল? খুব ভালো সম্পর্ক ছিল, তুমি কি জানতে শওকত মোল্লা হারবে ওখানে? আভাস ছিল আমার কাছে। পার্টিকে জানিয়েছিলে? এই আমি পার্টিকে জানাবো শওকত মোল্লাকে টিকিট দিও না, ও হারবে, আবার মনে করিয়ে দিই সাফাইওয়ালা। আমার টিকিট চলে যাচ্ছে, 50 লাখ জোগাড় করতে পারলাম না, আমি আবার পার্টিকে জ্ঞান দেবো ওকে দিও না ও হারবে? তুমি মানে অনেক কিছু ভেবে নিচ্ছ আমাদের ব্যাপারে। আমরা দলে রিজু দত্ত, না, রিজু দত্তর নিজের দলে ভ্যালু ছিল না, দলের বাইরে বাংলার মাটিতে ন্যাশনাল মিডিয়ায়, স্টেট মিডিয়ায় রিজু দত্তের বিরাট ভ্যালু, দল ভ্যালুটা দেয়নি, সেজন্যই তো সাসপেন্ড। আগামী দিনে ওকে ভ্যালু দিতে হবে। হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কি? আমি জানি না, এইরকম লোকেদের রাজনীতিতে থাকা উচিত না। কিন্তু বাবরি মসজিদ হোক, তুমি কি সেটা চাও? আমার একটা পরিষ্কার স্ট্যান্ড আছে, ভারতবর্ষ সংবিধান দিয়ে চলে, ভগবত গীতা দিয়েও চলে না, কুরআন শরীফ দিয়েও চলে না, বাইবেল দিয়েও চলে না। সবার অধিকার আছে মন্দির, মসজিদ, গির্জা তৈরি করার, কিন্তু বাবরি মসজিদ নামে আমার আপত্তি আছে। ওটাই যদি হুমায়ুন কবির বলতো মসজিদে মোহাম্মদী, আমি 100% সাপোর্ট করতাম। এই হুমায়ুন কবির মুসলমানদের বোকা বানিয়ে মসজিদের নামে কোটি কোটি টাকা কামিয়েছে, সেই টাকা ইলেকশনে ব্যবহার করেছে, সেই টাকা দিয়ে হেলিকপ্টারে ঘুরেছে, এখনো ওখানে মুসলমানরা পুরোটা ওকে চিনতে পারেনি, ডেঞ্জারাস মাল। যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে মসজিদ তৈরি করছে, সেই হুমায়ুন কবির 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল লোকসভা। ওই যে উক্তিটা 70-30-এর, তুমি বিরোধিতা করেছিলে হুমায়ুনের এই ইয়েটা? পার্টির কাছে বিরোধিতা করেছে। হোয়াট ইজ দিস? সভ্য সমাজে এটা বলা যায় কি নাকি? আমি আরেকটা আরো এগিয়ে বলছি, হুমায়ুন তো ছেড়ে দাও, ওদের ব্যাপারে তো আমি গালাগাল দিতামই পার্টির ভেতরে। মমতা দি যখন এই মন্তব্যটা করে ধর্ণা মঞ্চে, আমি ধর্ণা মঞ্চে নিচে বসে, হ্যাঁ তুমি তো ছিলে, আমি ধর্ণা মঞ্চে নিচে বসে আমি এরকম মুখ তাকাতাকি করছি পাশের লিডারদের, যারা মানে 4বার 5বারের বিধায়ক মন্ত্রী, আমি মুখ তাকাতাকি করছি, যেটা কি বললো? হ্যাঁ, আমি এরকম ভাবে তাকাচ্ছি, তারা আমাকে এরকম করছে, চেপে যা চেপে যা চেপে যা। কে কে ছিল পাশাপাশি জানতে পারি? না, মাল্টিপল টাইম এমএলএ মন্ত্রীরা, কারণ ধর্ণা মঞ্চ তো একটা রোটেশন সিস্টেমে হয়, কেউ নামে কেউ ওঠে ইত্যাদি। আমি ঠিক না যে এই কথার এগেইনস্টে অভিষেকের একটা স্টেটমেন্ট আসা উচিত ছিল না? সেকেন্ড কমান্ড, কেন দিদিরও তো একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল। অবশ্যই তাই। তারপরে এরকম অনেক একটা পুরো কমিউনিটি, একটা হিন্দু মেজরিটি কমিউনিটিকে এইভাবে ভয় পাইয়ে দেওয়ার কি অধিকার ছিল মমতা ব্যানার্জির? এটা ওই একটা স্টেটমেন্ট ইলেকশনটা হারিয়ে দিয়েছে। তার সাথে আরো স্টেটমেন্ট আছে যেটা তৃণমূল প্রতিবাদ করেনি। মনে পড়ে তৃণমূল ভবন থেকে মহুয়া মৈত্রর গুজরাতিদের বিরুদ্ধে স্টেটমেন্ট? মহুয়া মিত্র তো বলতে গেলে আরেকটা এপিসোড তোমার সঙ্গে করতে হবে, সে তো তোমাদের দলকে বিরাট ভাবে বিপদে ফেলেছে প্রতিটা কথায়। যে ভবানীপুরের ক্যান্ডিডেট কাল মা কালীকে নিয়ে এই কথাটা বললো, তোমরা প্রতিবাদ করলে না? কালকে কি বলেছে? আবার কিছু বলেছে না, কালকে বলেনি মহুয়া মিত্র। হ্যাঁ, কি বলবো, আমাদের দলের নেত্রী, যুব সভাপতি, সাংসদ তো সায়নী ঘোষ, আর কি বলবো? আমি ব্যক্তি আক্রমণ করতে চাই না, আই এম আ প্র্যাকটিসিং হিন্দু। আমার বাড়িতে আমি নিজে গণেশ পুজো করি। তোমাকে অনেক গালি খেতে শুনেছি সোশ্যাল মিডিয়ায়, বাকিরা খাচ্ছে না কিন্তু। তোমার তোষণ নীতি বিরাট ভাবে গালি খেয়েছে। এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে, সবচেয়ে মজার ব্যাপারটা কি বলতো, গালাগাল রিজু দত্তই খাচ্ছে, বাকিরা খাচ্ছে না কিন্তু। কেন বলতো? তারা ঘাপটি মেরে এখনো তৃণমূলে পড়ে আছে।
যারা দিদির বাড়িতে রবীন্দ্রসঙ্গীত শুনতে গেছিল তারা সকালে ফোন করে গেছিল একটু রবীন্দ্রসঙ্গীত শুনতে যাচ্ছি। ভুল ভেবো না কিন্তু, আমার কথাটা মাথায় রেখো বিজেপিকে। তাহলে ডিজেটা আর বাজাতে পারলে না তোমরা? ডিজে এই ওই 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 যে ডিজে, সেই জন্য এই অবস্থা। রাস্তায় বেরোলে লোকে থুতু দিচ্ছে, বাড়ির সামনে কেউ পেচ্ছাপ করে দিচ্ছে, বাড়ির সামনে গিয়ে বলছে কিরে খাবার দাবার আছে। আমার তো খারাপ লাগছে দেখতে। সেই বাড়িতে একটা মহিলা তার দুটো ছোট বাচ্চাকে নিয়ে থাকে, তাদের একটা ট্রমা হচ্ছে না? অবশ্যই। আমার তো মনে হয় আমি তোমার চ্যানেলের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো যে 188A হরিশ মুখার্জি না হরিশ চ্যাটার্জি রোডের ওপরে যে শান্তিনিকেতন বিল্ডিং, সেখানে রুজিরা ব্যানার্জি তার বাচ্চা মেয়ে এবং একটি বাচ্চা ছেলেকে নিয়ে থাকে। অন্তত ওই সামনে যেটা হচ্ছে, মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে, ওইটাকে একটু কন্ট্রোল করার ব্যবস্থা করুন না, কারণ ওই দুটো বাচ্চার উপরে সাংঘাতিক ট্রমা হচ্ছে। আমি শুধু ওই দুটো বাচ্চার কথাটা এই চ্যানেলের মাধ্যমে রাখলাম, এটা আমারও দেখতে খারাপ লাগছে। আমি মেনে নিচ্ছি, কিন্তু ওই 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 বৈভব, ওই অহংকার। বললাম না, হিউব্রিস ইজ দ্য কজ অফ ডাউনফল। রাস্তাটা গার্ড করে ওইভাবে মানুষের চলকনের বাসগুলো বন্ধ করে দেওয়া হলো। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যদি তৃণমূল কংগ্রেসের সব ভালো থাকতো তাহলে 215 থেকে কি 80 হতো? মানুষ তো 3 মাসের আগে নি, মানুষ 3 বছরে রেগেছে। খুব জমছিল। আমি তো এমন বহু মানুষের কথা শুনছি 5 বছর পর থেকে মানুষের মধ্যে সেই মোহভঙ্গ হয়ে গেছিল। তোমরা বুঝতে পারলে না। 21 তারপরে বাদ বাকিটা তোমরা জোর করে থেকেছো, লুট করে জিতেছো। মনে হয়নি একবার? 11 আর 16 স্বতঃস্ফূর্ত মানুষের আশীর্বাদ ছিল। 21-এও আমরা যে 48% ভোট পেয়েছিলাম, তার মধ্যে হয়তো 45% মানুষ ভোট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিল। 3% হয়তো জোর জবস্তি এইসব সেলোটেপ লাগানো এইসব হয়েছিল। যুবসাথী করে বাঁচতে পারলে না। দেখো, টাকা দিয়ে এবার এটার উত্তর আমি কি তোমায় দেব? বিহারে তো 10,000 টাকা দিয়ে ভোট হয়েছে বাস্তব। তা হয়েছে 10,000 টাকাতেই ভোটটা পুরো ঘুরে গেছে এক রাত্রে। বিকজ আমি কিন্তু নীতিশ বাবুর একটা সুশাসনের হিস্ট্রিও ছিল, তো মমতা ব্যানার্জিরও তো ছিল। কোথায়? আমি বলছো তুমি? কোথায় তুমি একটা দেখাও সুশাসনের হিস্ট্রি। মমতা ব্যানার্জি যে কাজগুলো করে গেছে, যেগুলোকে এতদিন বিরোধী পক্ষ ভাতা দেওয়া ছাড়া কি করেছে তুমি আমাকে একটু বলো। যে ভাতাগুলো দিয়েছিল সেগুলোই তো আজকের দিনে মুখ্যমন্ত্রী বলছে জনসেবামূলক প্রকল্প বন্ধ হবে না, চালু থাকবে। ভাতা দিয়ে চলতে পারে রাজ্যটা? এক সেকেন্ড, ভাতা দিয়ে চলতে পারে না, নতুন সরকার তো বন্ধ করে দিতে পারতো। নতুন সরকার কি বললেন? ভাতা বলেননি। নতুন সরকার বলল যে জনসেবামূলক প্রকল্প, যেগুলো চলমান প্রকল্প, সেগুলো চলবে, বন্ধ হবে না। মহিলাদের বাসের টিকিট মুকুব করে দেওয়া হয়েছে সরকারি। তুমি কি পাশে আছো সরকারের? ভালো, আমরা কি দোষ করলাম? বানের জলে ভেসে এলাম। পেট্রোলের 3 টাকা দাম বেড়ে গেছে, ডিজেলের কলকাতায় 3 টাকা 11 পয়সা দাম বেড়েছে। সেই তো বাস কি আজকে তুমি ক্যাবে করে এলে? না, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে বলে ক্যাবে করে এলাম। কিন্তু 3 টাকা 11 পয়সা যে দাম বেড়ে গেছে, তো বাসের ভাড়াও বাড়বে। মানে তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাসে উঠবে। ল্যাম্বরগিনি মার্সিডিজ গুলো কোথায় রেখেছো? কার ল্যাম্বরগিনি? আমার। করতে পারলে তো হয়েই যেত। আমি যে গাড়িটা ব্যবহার করি, সেই গাড়িটা শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রীও চেনেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীও চেনেন। সেই গাড়িটার নম্বর লিখে দিয়ে যাচ্ছি। আরটিওতে জেনে নাও 12 বছর হয়ে গেছে, গাড়িটা এখনো বদলাতে পারিনি। কারণ নতুন মডেলটা কিনতে গেছিলাম, আমাকে বললো যদি 20,000 টাকার মধ্যে ইএমআই রাখতে হয় তাহলে 16 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। কোথা থেকে পাবো 16 লক্ষ টাকা ভাই? আমার কাছে যেটুকু টাকা আছে, বা আমার স্ত্রীর জমানো টাকা, আমার জমানো টাকা, চাকরির টাকা, মার টাকা, সব মিলিয়ে দেখলাম ইএমআই, মানে সেটাতে ইএমআই লোন হয়ে যাবে, কিন্তু লোনের অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে 45,000 টাকা মাসে। কোথার থেকে দেবো ভাই? ল্যাম্বরগিনি, মার্সিডিজ। হ্যাঁ, হয়তো আমার পরিবারে আমরা যে 5 জন আছি, আমরা আমাদের 5 জনের পে স্লিপ যদি মার্সিডিজকে দিই, মার্সিডিজ বাড়িতে গাড়ি পাঠিয়ে দেবে, বিকজ অল আর ক্লাস 1 গেজেটেড অফিসার্স। কিন্তু ইএমআইটা তো মাসে মাসে দিতে হবে রে ভাই। গাড়ি তো ওরা বিক্রি করার জন্য পাঠিয়ে দেবে, ইএমআই দেবে কে? এখন তো চাকরি করে খেতে হচ্ছে। যদি অতই কামাতাম তাহলে তো চাকরি করতাম না, পায়ের ওপর পা তুলে বসে থাকতাম 6 মাস। যেমন তৃণমূলের অনেক কাউন্সিলর এখন বিদেশ ভ্রমণে চলে গেছে। ইয়েস, অফকোর্স, ফ্যাক্ট বলছি, নাম নিচ্ছি না। বিদেশ ভ্রমণে গেছে, একটু খোঁজ নাও, জানতে পারবে। বাইরে চলে গেছে, কেউ দেশের বাইরে, কেউ রাজ্যের বাইরে ঘুরে বেড়াচ্ছে, জানে এখন আর হওয়ার কিছু নেই। সুজিত বসু যেতে পারলো না যে? করে যাবে, আমি ধরে ফেলেছে হয়তো তার আগে। তুমি জানতে? আমি কি করে জানবো? আমি শ্রীভূমির বড় পুজো দেখেছি। এখন শ্রীভূমির পুজোটা পাস নিয়েছিলে? না, ভিআইপি পাস কোনোদিন নিইনি, কিন্তু হ্যাঁ, আমি পুজো দেখতে বেরোই স্ত্রী আর মার সাথে। তো কলকাতার যে বড় বড় পুজো, সেটা ত্রিধারা হোক দেবাদার, শ্রীভূমি হোক সুজিতদার, চেতলা হোক ববিদার, বা ওই সুরুচি হোক অরূপ বিশ্বাসের,
আমি সব জায়গায় ফোন করে বলতাম মাকে আর স্ত্রীকে নিয়ে আসছি, একটু একটু ব্যবস্থা করে দাও। আমি লাইনে দাঁড়াতে হয়নি। এই ফেভার তো নিয়েছি তৃণমূল করতে গিয়ে, এই ফেভারটুকুও নেবো না? তাহলে এই ফেভারটুকু নিয়েছি, আমার বলতে তো কোনো লজ্জা নেই। সজলদার পুজোতে গেছিলে? যেতে পারিনি, হ্যাঁ, দেবুদার কথা বলছি। হ্যাঁ, যেতে পারিনি। এবছর যাবো, মাকে স্ত্রীকে নিয়ে যাবো, আর সজলদাকে ফোন করবো, মা আর বউকে নিয়ে এসছি, ভিআইপিটা দেখে দাও তুমি। বলছি তো অনেস্টলি, আই এম আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অনেস্ট পার্সন। আমি হারিয়েছি, আমার পাইনি কিছুই। মানে তোমার এখন হারানোর কিছু নেই। আমার কি আছে হারানো? আমি তো এখন আম আদমি, বাংলার ভূমিপুত্র। এখন আমার আগে লেখা হতো জাতীয় মুখপাত্র, এখন লিখবো বাংলার মানে ভূমিপুত্র। চললো ভোলা, উঠিয়ে না, ঝোলা। না, না, অত সোজা নয়। রাজনীতি তো ছাড়বো না গুরু, একটু 6 মাস রেস্ট নিই। 6 মাস চ্যানেলটা ডাকা বন্ধ করে দেবে, পডকাস্ট দেখা বন্ধ করে দেবে, নিজের ফেসবুকে ভিডিও দেবো, সেটা ভাইরাল হলে আবার কিছু পডকাস্ট ডাকবে, কিছু চ্যানেল ডাকবে। চলুক না ওইভাবে, শান্তি, একটু পরিবারের সাথে শান্তিতে থাকি না, অনেক অশান্তি করেছি, একটু শান্তিতে থাকি। তারপরে এইটুকু বলবো, ভালো প্লেয়ারের কিন্তু সব টিমে জায়গা থাকে। মেসির সঙ্গে খেলবে নাকি জড়িয়ে ধরে? এটা নিয়ে বিস্তারিত বলার সময় আছে? দিলাম। লিওনেল মেসি কাণ্ড, এটার উপর আমিও আজকে একটা ভিডিও করব। শতাদ্রু দা আমার খুব ঘনিষ্ঠ, ওর সাথে যেটা হয়েছে সেটা কি ওর প্রাপ্য ছিল? একটা বাঙালি ব্যবসা করছে, বাঙালি তো এমনি ব্যবসা লাটে উঠে গেছে, একটা বাঙালি ব্যবসা করছে, বিশ্রাট ছেলে, 3 বছর ধরে খেটে মেসিকে নিয়ে এসছে, সে তার স্পন্সর করবে ব্যবসা। তোমাদের পডকাস্টেও স্পন্সর লাগে, স্পন্সর। তো আমি একটা স্পন্সর করিয়ে দিয়েছিলাম, আমার পরিচিত একজন, সে বলেছিল কি টাকা লাগবে বল, আমার ব্র্যান্ডিংটাও হবে, আর আমি আমার সন্তানকে নিয়ে মেসির সাথে ছবি তুলবো। আমি শতাব্দীকে বলছি, শতাব্দী আমার একটা XYZ অ্যামাউন্ট বলেছিল, এবং সেটা হয়ে যায়। এবং স্পন্সরের যে 8 জন ছিল তার মধ্যে একজন আমি ছিলাম। আচ্ছা, আমি হায়াত হোটেলে গেছি, মেসির সাথে ছবিও তুলেছি, মেসির সাথে হাতও মিলিয়েছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে শতাদ্রু দত্তর জন্য, সেই ছবিটাও আমার বাঁধানো আছে। আমার কাছে মেসির সই করা আর্জেন্টিনার 10 নম্বর জার্সিও আছে। কিন্তু আমি তো কোনো পাপ করিনি, শতাদ্রু দত্ত কোনো পাপ করেনি। কিন্তু যারা মেসিকে চ্যাংদোলা করে কোলে তুলে নিল, তাদেরকে প্রশ্ন করতে হবে যে তাদের কি যোগ্যতা আছে। মেসি তো আর পাড়ার পল্টু নয় রে ভাই। তুমি কি চাও ওই এতগুলো লোকের যে টাকা ফেরত দেওয়াটা কি উচিত? মানে এর মধ্যে অনেক কেস খামারি চলছে, বেশি কথাটা আমার বলা ঠিক হবে না, কিন্তু সেই দিন সারা বাংলার থেকে অনেকেই টাকা দিয়ে এসছে, তাদের রাগ ক্ষোভ আছে। আমি এরকম প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের জানি, আমার পাড়ার 2টো ছেলেকে জানি যারা জোম্যাটোতে চাকরি করে, ওই বাড়ি বাড়ি গিয়ে খাবার ডেলিভারি দেয়, সেই টাকা জমিয়ে 4,000 টাকা দিয়ে মেসির টিকিট কেটেছিল। তাদের কি দোষ? জোম্যাটো করে 4,000 টাকা জমিয়ে, 1.5 মাস টাকা জমিয়ে মেসিকে দেখতে গেছিল। তাও গ্যালারির ওপর থেকে একবার দেখবে মেসিকে, 2টো বল নাচাবে, 2টো বল লাথি মারবে। তাদের কি দোষ ছিল? এই সুজিত বসু হাইগুলো লাগবে না? সুজিত বসু তো মেসির মূর্তি করে দিয়েছে, ওটা দেখিয়ে দেবে। হয় নাকি? হয় নাকি? সুজিত দাও স্পন্সর হিসেবে গেছিল, মেসির একটা মূর্তি করেছে, উদ্বোধন করেছে, সুজিত দাও ছবি তুলেছে, দ্যাটস অল। এই ঘটনাটা ঘটলো কি করে? এই ঘটনাটা ঘটলো আমাদের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর অভদ্রতামি, আদেকলাপনা, মূর্খামি, এবং তার সাথে কমপ্লিট ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার। সুজিত বাবুর এখানে কোনো ভূমিকা নেই? সুজিত বাবুর এটা কি ভূমিকা আছে? ওইখানে যদি দেরি না করা না, না, ওখানে দেরি হয়, ওখানে পুরোটা সিস্টেম্যাটিক হয়েছে। হায়াত হোটেল থেকে তো, হায়াত তো যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশেই, দৌড়ে আসবে তো। হ্যাঁ, হায়াত থেকে তো টাইমেই বেরোনো হয়েছিল। না, তার আগে আমি সুজিত বাবু যেটা ওপেনিং করা, হ্যাঁ, ওটা তো স্লটের মধ্যে টাইমে ধরা ছিল। শিওর। হ্যাঁ, আমি তোমাকে বলছি, তুমি শতাদ্রু দাকে এটা জিজ্ঞেস করতে পারো, ইউ ক্যান আস্ক দ্য মেন ম্যান। না, আমরা যাও শতদ্রু বাবুর সঙ্গে আমরা কথা বলবো, অবশ্যই বলবো। ওইগুলো ধরা ছিল, স্লটের মধ্যে ধরা ছিল। একটা ইনগ্রেশন হবে, সেখানে গিয়ে ওই হায়াত হোটেলে শাহরুখ খান দেখা করেছে, সেটা তো স্লটের নাকি মধ্যে ছিল। মমতাদির আসতে দেরি হয়ে গেল বলে এই ঘটনাটা ঘটলো? আমি শতাদ্রু দাকে একটা কথা বলেছিলাম যে তুমি যদি মমতাদি ঢোকার পর মেসিকে নিয়ে ঢুকতে, তাহলে এই ঘটনা ঘটতো না। তখন শতাদ্রু দা আমাকে বলেছিল, গুরু আমি বুঝবো কি করে যে পুলিশ কম্প্রোমাইজ হয়ে যাবে? মানে কম্প্রোমাইজ ইন দ্য সেন্স, পুলিশ আমার কাছে না, শতাদ্রুদার কাছে আছে, সেই ভিডিও আমি দেখেছি। সেই সময় বিধাননগরের সিপি মুকেশ সিকিউরিটি সরিয়ে নিজে সেলফি নেওয়ার চেষ্টা করছে। যদি পুলিশ সেলফি নিতে যায়, তাহলে প্রোটেকশনটা দেবে কে? তোমরাও তো হায়াতে এত ছবি তুললে, শুভশ্রী তুললো, তার জন্য তো দেরি হয়েছে না, বাজে কথা বললে হবে না বস। হায়াতে 6টা তাঁবু করা হয়েছিল, যে তাঁবুতে মেসি গিয়ে একটা পোডিয়ামে উঠবে, এবং সেখানে যে স্পন্সররা আছে বা শতাদ্রু দত্তের যারা গেস্টরা আছে, তারা গ্রুপ ফটো,
5জন 6জন করে উঠবে, মেসির সাথে গ্রুপ ফটো নেবে, বেরিয়ে যাবে, উঠবে, বেরিয়ে যাবে। এটা সেটা- সিটে ছিল, হ্যাঁ, এটাই তো ফরম্যাট ছিল, ফরম্যাট ছিল। এটাই ফরম্যাট ছিল। ফার্স্ট তাঁবু, সেই ফার্স্ট তাঁবুতে তো কলকাতার যত আইপিএস অফিসার শীর্ষস্থানীয় তারা সবাই ছিল, তারা কেউ মাঠে যায়নি, ওখানে গেছিল, ওখানে ছবি। তারপরে দ্বিতীয়টায় অ্যাক্ট্রেস অভিনেতা অভিনেত্রীরা ছিল, আমি ছিলাম 6 নম্বর 7 নম্বরটা, যেটা শতাদ্রু দত্তের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদিও আমি স্পন্সরের তরফ থেকে যাই, বাট আমি ওই তাঁবুটায় ছিলাম, আমিও উঠেছি। বাকি 5জন ছিল। বিজেপির যে মিজোরামের মুখ্যমন্ত্রী, তার ছেলে ছিল। মানে আমার গ্রুপ ছবিটা যদি আমি দেখাই, সেখানে বাঁদিকে আমি মেসির দাঁড়িয়ে আছি, ও ডান দিকে দাঁড়িয়ে আছে, তো ওই গ্রুপ ছবি উঠেছে। তারপরে মেসি ওখান থেকে বেরিয়ে যুব ভারতী, তো ওটা তো পুরোটা, ওখানে তো কোনো বিশৃঙ্খলা হয়নি, ওখানে তো কোনো অসুবিধা হয়নি। মমতার দিকে কে ইনস্ট্রাকশন দিল হাতের থেকে ফিরে চলে যাবার? তার সিকিউরিটি ইনস্ট্রাকশন দিয়েছে যে দিদি আপনি যাবেন কি করে, অলরেডি বোতল ছোঁড়া শুরু হয়ে গেছে। এবার তোমাদের একটা এটা এখানে এবার তোমাদের একটা বড় কথা বলি, জলের বোতল অ্যালাউডই ছিল না, তাহলে ঢুকলো কি? এইটাই তো বলছি, এটা তো আসছিলাম আমি। তাহলে ঢুকলো কি করে জলের বোতল? অরূপ বিশ্বাস তার পেয়ারের 2-3টে ক্যাটারারকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল, যে তোরা মানে আমি জানি না তার ভেতরে কি গল্প আছে, যে তোরা গিয়ে জলের বোতল বিক্রি কর, আর এক একটা এইটুকু জলের বোতল 200 টাকায়। অরূপ বিশ্বাসের পরিচিত কোনো ক্যাটারার, কিন্তু আমি বলছি না, শতাদ্রু দত্ত তো সারা ভারতবর্ষের মিডিয়াতেই এই কথাই বলছে, আমি ওনার কথাটাই বলছি। নইলে তো স্টেডিয়ামে জল থাকে না। 1996 ইডেন গার্ডেন ও ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচ বাতিল হওয়ার পর জলের বোতল তো সব স্টেডিয়ামে ব্যান হয়ে গেছিল। একদমই তাই। তো যখন মুখ্যমন্ত্রী গাড়িতে করে আসছেন, মুখ্যমন্ত্রী বর্তমান হাউসের সামনে থেকে ইউটার্ন নিয়েছে, দায়িত্ব নিয়ে বলছি, তখন মুখ্যমন্ত্রী সিকিউরিটি তাকে বলছে ম্যাডাম আসবেন না, বোতল পড়ছে। আরেকটা জিনিস মানুষ জানে না, শতাদ্রুদার সাথে যদি তুমি কথা বলো, তোমার পডকাস্টে উনি আসে, উনি নিজে বলবেন শাহরুখ খান 15 মিনিট গাড়িতে বসেছিল, তাই সে ঢুকতে পারেনি, এমন বিশৃঙ্খলা অবস্থা ছিল। 15 মিনিট শাহরুখ খান ওয়াজ সিটিং ইন দ্য কার। তাহলে এই ল অ্যান্ড অর্ডারটা এইভাবে ভেঙে পড়লো ওই কয়েক মিনিটের মধ্যে, কারণ পুলিশগুলো, তুমি কাকে দায়ী করবে ওই মুহূর্তের ল অ্যান্ড অর্ডারটা যেটা একেবারে পুরোপুরি ভাবে ভেঙে পড়লো? সিপি বিধাননগর, আচ্ছা, অ্যাডিশনাল সিপি, ডিসিপি এবং বাংলার সেই সময়ের ক্রীড়ামন্ত্রী। রিজু দত্তর সঙ্গে আড্ডাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু তার আগে একটা র্যাপিড ফায়ার হয়ে যাক। মানুষটাকে যখন পেয়েছি, তার সঙ্গে একটা জমিয়ে র্যাপিড ফায়ার করে নি। মাছে ভাতে বাঙালি, একেবারে 100%। মাছে ভাতে বাঙালি, গর্বিত বাঙালি। তাহলে বিজেপিকে এত গালাগালি দিচ্ছিলে কেন? কাজ করছিলাম, তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ছিলাম। আমার রাজধর্ম হচ্ছে পার্টির লাইন ধরে কথা বলা, আমার বিরোধী পক্ষকে অ্যাটাক করা, আর সেটা আমি নিষ্ঠার সাথে করেছি। রিতেশ দার সঙ্গে মাছ ভাত খাবে? কেন খাবো না? তাপস দার সঙ্গে অবশ্যই খাবো। তাপস রায় তো আমার পরিবার, আমার মা বাবাকে চেনে 40 বছর ধরে। তাপস জেঠু ডাকলে কেন যাবো না? খাবো না কেন? 100% খাবো। তাহলে তোমাদের এই প্রচারটা ধাক্কা খেলো একটা বড়। পুরোটাই মিথ্যে ছিল না, কিছু বিজেপি শাসিত রাজ্যে তো হয়েছে, ভিজুয়ালস তো আছে। দিল্লিতে কখনো ওরা বারণ করেনি কিন্তু সম্রাট চৌধুরী বিজেপির এখনের মুখ্যমন্ত্রী বিহারের, 2 মাসের জন্য মাছ ননভেজ বন্ধ করে দিয়েছে বিহারে। না, ইয়েস, খোঁজ না প্লিজ, খোঁজ না প্লিজ, খোঁজ না, 2 মাসের জন্য বন্ধ। কি জানো মা ক্যান্টিন চলবে এবার মাছ ভাতে? খুব ভালো, আমি তো শুনেছি। আর ভাত তাহলে উঠে গেল। ডিম ভাতের জায়গায় বলছে 1 পিস করে মাছ দেবে, 5 টাকায় থাকবে। সকালবেলা দিলীপদার ইন্টারভিউ দেখছিলাম, যে যদি মনে হয় খুব দাম বেশি তাহলে একটু বাড়তে পারে। সাধু উদ্যোগ, ভালোটাকে ভালো বলবো না, ভালোটাকে ভালো বলেছিলাম বলেই তো সাসপেন্ডেড। নেক্সট, দল বদলু নাকি পুরনো কাজে যোগ দেওয়া? দল আজকের দিনে দাঁড়িয়ে দল বদলুও নয়, পুরনো কাজেও ফিরছি না। বাংলার ভূমিপুত্র। প্রাক্তন মুখ্যমন্ত্রী নাকি বর্তমান মুখ্যমন্ত্রী? সময় বলবে। জয় হিন্দ নাকি জয় বাংলা? জয় হিন্দ তো অবশ্যই, তার সাথে জয় বাংলা। ছাড়বে না স্লোগানটা? বাংলা ভালো থাকবে, বাংলাকে বাংলার জয় বলি। আজকে বিজেপি যখন মহারাষ্ট্রে বলে জয় মহারাষ্ট্র, বলে তো স্লোগান না, জয় মহারাষ্ট্র। জয় শ্রীরাম বলতে আপত্তি আছে? কেন আপত্তি থাকবে? আমি তো হিন্দুর ঘরের ছেলে। তার সাথে যদি আমি জয় সিয়ারাম বলি আরো ভালো তো। মহিলাদেরও তো সম্মানটা দিতে হবে, রামের স্ত্রীকে কেটে দিবেন? জয় সিয়ারাম, আমি তো বলছি সিয়াপতি রামচন্দ্র কি জয়। সেটা আমরা সবাই বলি। তাহলে ওটার আর জয় শ্রীরাম আলাদা বলা মানে ইউ আর বিকামিং, মানে তুমি তো এখন মেল শভিনিস্টিক হয়ে যাচ্ছে, মেল শভিনিস্ট হয়ে যাচ্ছে। সিয়াপতি রামচন্দ্র কি জয়। অসাধারণ একটা পডকাস্ট আপনারা দেখলেন। রিজু দত্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন, তবে কটূক্তি করার থেকে বিরত থাকবেন। গালিগালাজ অনেক খেয়েছে মানুষটা, এক কনস্ট্রাকটিভ
কিছু প্রশ্ন থাকলে করে রাখবেন পরের বারের জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।